তো এখানে আমরা যে জিনিসটা আলোচনা করবো এটা হচ্ছে একটা কন্টেন্ট, পুরো একটা কন্টেন্ট। আজকে আমাদের ক্লাসে যে মূল বিষয়বস্তু থাকবে, বিষয়বস্তুর ভিতর হচ্ছে যে ও এখানে এই সেন্টেন্সটা কেন ব্যবহার করলো, এটা কেন ব্যবহার করলো, বা এই এইটা কেন ব্যবহার করছে, মানে এই পয়েন্টগুলো কেন সে ব্যবহার করছে, বা এই কন্টেন্টের ভিতরে সে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে, বা কোন কোন শব্দ ব্যবহার করছে, কেন ব্যবহার করছে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবকিছু ব্যবহার করার পিছনে একটা কারণ থাকে। আমরা এসইও নিয়ে কথা বলছি, তো এসইও নিয়ে আমাদের যখন কথাবার্তা থাকবে তখন কয়েকটা বিষয়ের ভিতরে একটা বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা যেমন এই যে কিওয়ার্ড অ্যানালাইসিস লিখে সার্চ দিচ্ছি, তো অনলাইনে যারা আছেন তারাও কিন্তু কিওয়ার্ড অ্যানালাইসিস লিখে সার্চ দিচ্ছেন। আমাদের মতো অনেকেই আছে যারা সার্চ দেয়। অনেক সময় দেখা যায় কিওয়ার্ড অ্যানালাইসিস লিখে মাসে মনে করেন যে 2000 3000 হতে পারে, বা 1500 বা 500 মানুষও সার্চ দেয় শুধুমাত্র কিওয়ার্ড অ্যানালাইসিস লিখে। আমরা ওই নাম্বারটা বের করব, এবং নাম্বারটা কেন লাগবে, যে আমরা তখন বুঝতে পারবো যে এটার ডিমান্ড কত বেশি। কারণ বিজনেস যখন করতে হয় তখন কিন্তু একটা জিনিসের সাথে সামঞ্জস্য রাখতে হয়, সেটা হচ্ছে যে আমার ডিমান্ড কেমন আছে এবং সেই অনুযায়ী আমি কিভাবে সাপ্লাইটা দিতে পারছি। যদি আমি সাধারণ একটা ভাষায় বলি, তো এসইওর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা ডিমান্ড কাজ করে সেটা হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড লিখে মানুষ কত বেশি সার্চ দিচ্ছে, আর আমি তার কাছে তথ্যগুলো পৌঁছাতে পারছি কিনা। যখন আমরা উপন্যাস লিখি বা কোনো গল্প লিখি, ছোট গল্প বা কোনো কবিতা লিখি, তখন কিন্তু একটা শিরোনাম থাকে বা একটা প্রধান লাইন থাকে। ওই লাইনের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। সেটা উদ্দেশ্য হতে পারে হচ্ছে যে ওই গল্প বা কবিতা বা ওই উপন্যাসের পুরো বিষয়বস্তু একটা লাইনের মাধ্যমে প্রকাশ করার একটা চেষ্টা করা হয়, অথবা বিভিন্ন ধাপে ধাপে ওই উপন্যাসটার পরিণতির দিকে চলে যায়। বা আমরা ছোটবেলায় যখন রচনা লিখেছি তখন যে কাজটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন পয়েন্ট ব্যবহার করেছি। এক একটা পয়েন্টে এক এক বিষয়বস্তু আমরা আলোচনা করেছি। টিচার আমাদের কি করেছে যে তার কাছে যেটা বেটার মনে হয়েছে, কোন জিনিসটা বেটার মনে হচ্ছে, যে কে কে তথ্যগুলো খুব বেশি দিয়েছে, হ্যাঁ? কোন কোন রচনার ভিতরে আমাদের তথ্যগুলো বেশি এসেছে, বা টিচার যখন খাতা চেক করেছেন তখন কিন্তু একটা বিষয় খুব বেশি ইফেক্ট করেছে। সবাই কিন্তু 20-এ 20 পায়নি, আবার সবাই কিন্তু 20-এ 0 পায়নি। নাম্বারে কিন্তু ভ্যারিয়েশন ছিল। কেউ 15 পেয়েছে, কেউ 18 পেয়েছে, কেউ 20-এ 20 পেয়েছে। যে 20-এ 20 পেয়েছে সে কিন্তু ওই রচনা যদি মনে করেন যে আমার ১ম ট্রেন ভ্রমণ, হ্যাঁ? এটা একটা রেলগাড়ি ভ্রমণ যদি এরকম একটা রচনা লেখা হয়। তা যে 20-এ 20 পেয়েছে সে ওই রেলগাড়ি ভ্রমণটাকে এত সুন্দর করে উপস্থাপন করেছে শিক্ষকের সামনে, যে তিনি ওই রচনার ভিতরে সব তথ্য পেয়েছেন, এবং উনি মনে করেছেন যে এই তথ্যগুলো এই রচনাটাকে সম্পূর্ণ একটা আ আকার দিয়েছে, মানে সম্পূর্ণ করেছে। তো গুগলের কাছে আমরা যখন কোনো লেখা লিখে জমা দিই, যেটাকে আমরা কনটেন্ট বলছি, তো গুগল আমাদের এরকম নাম্বারিং করে। শিক্ষক যেমন আমাদের ক্লাসে নাম্বারিং করতেন, গুগলও নাম্বারিং করে। তো নাম্বারিং এমনভাবে করে যেমন যেমন শিক্ষক যেমন প্রত্যেকটা তথ্য উপাত্ত নিয়ে বিশ্লেষণ করতেন বিভিন্ন পয়েন্ট নিয়ে, গুগলও কিন্তু আমাদের কনটেন্টটা পুরোপুরি পড়ে। পড়ার পরে ওখান থেকে কি কি তথ্য তার লাগতে পারে সেগুলো সে নিয়ে নেয়, এবং আমার কনটেন্টের ভিতরে অনেকগুলো মানে সবগুলো তথ্য নিয়ে আমি আলোচনা করেছি কিনা, বা সবগুলো বিষয় নিয়ে আমি ফুটায় তুলছে কিনা কনটেন্টের মধ্যে, এই বিষয়গুলো নিয়ে গুগল কিন্তু খুব ভালোভাবে এনালাইসিস করে, এবং সেই এনালাইসিসের উপর ডিপেন্ড করে একটা নাম্বার করে। ওই নাম্বারটা হচ্ছে আমাদের পরবর্তীতে র‍্যাংকে থাকার জন্য খুব বেশি প্রয়োজন হয়। আমার কথা কি আপনি শুনতে পেরেছেন আপনারা? আমি কি জি বোঝাতে ভাইয়া, চেয়েছি শুনতে আপনারা পাচ্ছি। বুঝতে পেরেছেন কোনো কিছু? জি, জি, জি বুঝতে পেরেছি। আচ্ছা। জি ভাইয়া, বুঝতে পারছি। এখন আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে এই উম গুগল যেন আমাদের নাম্বারিং করতে পারে। তো কোথায় কোন জিনিসটা দিতে হবে, বা কোন কোন পয়েন্ট নিয়ে আমরা একটা কনটেন্ট লিখতে পারি, আ কিভাবে আমরা বের করতে পারি যে
কোনটার সার্চ ভলিউম কত বেশি, মানে প্রত্যেক মাসে কতজন মানুষ সার্চ দিয়েছে, এই বিষয়গুলো না আমরা একটু কাজ করবো এখন। তো তার আগে আমাদের দেখেন, আমরা যখন গুগলে আমরা কিন্তু এরকমই পাই, তাই না? আপনারা যখন কাজ করছেন তখন কিন্তু আমরা এরকমই মোটামুটি পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে অ্যাড আছে, একটা এই যে গুগল অ্যাড দেয়া আছে, এডি লেখা আছে, অ্যাডভার্টাইজ রান করা আছে, যার জন্য কিন্তু 1 নম্বরে উঠে আসছে। কিন্তু এইটা কিন্তু স্থায়ী না, চিরস্থায়ী না। এর অ্যাডভার্টাইজ যতদিন চলবে ও ততদিন 1 নাম্বার থাকবে, আবার কিন্তু চলে যাবে। অ্যাডভার্টাইজ যখন শেষ হয়ে যাবে চলে যাবে। এইখানে কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে যে আমাদের কোনো তথ্যপত্র দিচ্ছে না যে এটা লিখে কতজন মানুষ প্রত্যেক মাসে সার্চ দিচ্ছে। তো দুইটা পদ্ধতিতে আমরা ওই জিনিসটা বের করতে পারি যে কতজন মানুষ সার্চ দিচ্ছে, সেটা নিয়ে আমরা একটু দেখি। আমি এই সংজ্ঞা টঙ্গা যেগুলো আছে আমি বুঝাই দিচ্ছি, দাঁড়ান একটু। আচ্ছা, এক্সটেনশন এই শব্দটার সাথে কি আমরা পরিচিত? এক্সটেন্ড করা, দেখেন আমরা কিন্তু একটা শব্দের সাথে পরিচিত, সেটা হচ্ছে যে এক্সটেন্ড করা বা ইনক্রিজ করা। এই শব্দগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত ইংরেজিতে। আমরা এসইওর কথা বলছি না। এক্সটেন্ড করা শব্দটার সাথে কি আমরা পরিচিত? এক্সপেনশন করা, এক্সটেন্ড করা এক্সটেনশন তো পরিচিত শব্দ। পরিচিত শব্দ। Extend করা। তো এক্সটেন্ডের বিষয়টা কেমন দাঁড়ায় দেখেন, কোন একটা বিষয়কে বিস্তৃত করা। হ্যাঁ, যদি আমি একটু বাংলায় অর্থ করি, দাঁড়ায় হচ্ছে কোন একটা বিষয়কে বিস্তৃত করা বা বিস্তারিত করা, এরকম একটা এক্সটেনশন টাইপের। আবার ভাই একটা কোশ্চেন করতাম। হ্যাঁ প্লিজ বলুন। ভাই আপনি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। অন্যরা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আমার জি ভাইয়া জি ভাইয়া দেখতে পাচ্ছি। আমার স্ক্রিনটা শেয়ার করা আছে আপু? জানি না, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ভাই আমি আবার ওপেন করে দেখি। আবার একটু ওপেন করে দেখেন। আচ্ছা, দেখেন আমরা কিন্তু এক্সটেনশন আরেকটা জায়গার সাথে খুব পরিচিত। সেটা কোথায়? যে মোবাইল নাম্বার, এই টেলিফোন নাম্বারের সাথে। যেমন আম, PABX। হ্যাঁ পিএবিএক্স, এই যে এরকম লেখা থাকে যে 2 3 4 বা এরকম কিছু লেখা থাকে, হ্যাঁ ব্র্যাকেটের ভিতরে এক্সটেনশন করা। যে মূল নাম্বার হচ্ছে এইটা, আপনার মূল নাম্বার হচ্ছে এইটা থাকবে। হ্যাঁ, মূল নাম্বার মনে করেন যে প্রথম যেটুক আছে সেটুক হচ্ছে মূল নাম্বার, আর বাকিটুক মনে করেন যে এই 2 হচ্ছে এমডির নাম্বার, এমডির রুমের নাম্বার 2, 7526802 হচ্ছে এমডির নাম্বার, অথবা মনে করেন যে অপারেশন রুমের নাম্বার হচ্ছে 3, এরকম কিছু এক্সটেন্ড করা আছে। এভাবে আমরা পরিচিত। আর
ক্রোমের এক্সটেনশন যেটা হচ্ছে এক ধরনের টুলস বা এক ধরনের সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার যারা কাজ করে হচ্ছে গুগল ক্রোমের সাথে। গুগল ক্রোম কোনটা? আমরা এই যে গুগল ব্যবহার করছি না, এই যে যেটার মাধ্যমে এই যে গুগল যে বিষয়টা ব্যবহার করছি, গুগল ক্রোম হচ্ছে একটা গুগলের সফটওয়্যার সার্চ ইঞ্জিন যেটা, এর কিছু কার্যক্ষমতা যেটা আছে, এর রেগুলার একটা কার্যক্ষমতা তো আছে ঠিক আছে, কিন্তু এক্সট্রা আরো কিছু অ্যাড করে। ওই সফটওয়্যার গুলো যদি আমরা এই যে আমাদের যে সার্চ ইঞ্জিন আছে, এই সার্চ ইঞ্জিনের সাথে যখন আমরা অ্যাড করব, তখন আরো কিছু আমরা এক্সট্রা কার্যক্ষমতা আমরা পাবো, বা আমরা আরো কিছু ফাংশনালিটি অ্যাড করতে পারবো। যেমন আমি যে কথাটা বলছিলাম যে এইখানে কিওয়ার্ড অ্যানালাইসিস লিখে যখন আমি সার্চ দিলাম, এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে না যে সার্চ ভলিউম কত আছে। কিন্তু আমি যদি একটা সফটওয়্যার ব্যবহার করি, যে সফটওয়্যারটা ব্যবহার করার সাথেই যে জিনিসটা দেখাবে সেটা হচ্ছে যে এই জায়গাটা সার্চ ভলিউমটাও দেখাবে, বা কোন দেশের থেকে কত সার্চ হচ্ছে সেই জিনিসটাও দেখাবে। আমি এখন একটু সেই জিনিসটা একটু ব্যবহার করি। আপনারা একটু খেয়াল করবেন যে আমি কিভাবে ইনস্টল করছি, কারণ আপনাদের প্রয়োজন হবে জিনিসটা। আমি ভাইয়া কি ইনস্টল করা দেখাচ্ছেন? দাঁড়ান, আমি এখনো দেখাচ্ছি না, আমি আগে জিনিসটা রেডি করে নিই, তারপর আমি আপনাদের বলবো যে আপনারা কোন জায়গা থেকে খেয়াল করবেন। সমস্যা নেই, কোন জায়গা থেকে খেয়াল করবেন সেটা আমি বলে দেবো। একটু বলে নিন ভাই অ্যাকচুয়ালি কি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এই যে আপনাদের গুগল ক্রোমটা এরকম থাকবে, তাই না? এই যে এরকম থাকে না গুগল ক্রোমটা, সম্পূর্ণ এরকম থাকে। এখন আমরা যে জিনিসটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে যে এক্সটেনশন। এই যে গুগল ক্রোমের এক্সটেনশন, এই প্রথম লাইনটা নিয়ে আমি কাজ করব যে কিভাবে ক্রোম এক্সটেনশনটা ডাউনলোড করা হয়। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। আমরা যখন গুগল ওপেন করি তখন এরকম একটা জিনিস আসে। এই জায়গাটা আমি যদি একটু দিই, সেটা হচ্ছে কিওয়ার্ড আর সার্চ ক্রোম এক্সটেনশন, আমি লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যেটা আসছে যে অনেকগুলো লিঙ্ক দিচ্ছে আমাকে। উবার সাজেস্ট দিয়ে দিই, উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন। আচ্ছা দেখেন, আমি আপনাদের একটা লিঙ্ক দিয়েছি, যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। ক্রোম এক্সটেনশন আমরা কিভাবে ইউজ করব, মানে কোনটা ইউজ করব সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনারা জাস্ট এই শীটটা আপনাদের দেওয়া হবে পিডিএফ ফাইল করে, আপনারা এটা ক্লিক করলে চলে যাবে, মানে কোথা থেকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার অপশন যেটা সেটা হচ্ছে যে আবার আপনি কিন্তু গুগলে সার্চ দিয়েও খুঁজে বের করতে পারেন যে উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, এটা লিখে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু লিঙ্ক দিবে। প্রথম লিঙ্কটাতে গেলেই আপনি পেয়ে যাবেন, প্রথম লিঙ্কটা গেলে পেয়ে যাবেন হচ্ছে যে এই টুলসটা পেয়ে যাবেন। এখন আমি এই টুলসটা একটু এই জায়গাটায় অ্যাড করব, আমি আমার সার্চ ইঞ্জিনের সাথে অ্যাড করে দেবো, কারণ সার্চ ইঞ্জিনের ক্ষমতাকে একটু বাড়াবো। হ্যাঁ,
এই যে অ্যাড টু ক্রোম দিলাম, অ্যাড এক্সটেনশন, ক্রোমে অ্যাড হচ্ছে, দাঁড়ান অ্যাড হোক, টার্ন। আচ্ছা আপাতত আমার সিনক্রোনাইজ করার দরকার নাই। এখানে আরো কিছু টুলস আছে, যে টুলস গুলো ইউজ করা যায়, আপনি ইউজ করতে পারেন। এবার দেখেন আমি ওই কিওয়ার্ড অ্যানালিসিস লিখে আগের মতো যদি সার্চ দিই তাহলে কি দেখা যায়। দেখেন একটু খেয়াল করে দেখবেন, আমরা যখন এই টুলসটা ব্যবহার করিনি তখন কি আমাদের এরকম কিছু দেখাচ্ছিল যে মান্থলি সার্চ ভলিউম কত? না, দেখাচ্ছিল না। আবার এরকম কোনো একটা কিছু আসেও নাই কিন্তু, তাই না? যেমন দেখেন এই জায়গাটায় কিন্তু আমরা সেই টুলসটা অ্যাড করিনি। আমি যদি এই জায়গাটায় কিওয়ার্ড অ্যানালিসিস লিখে সার্চ দিই তাহলে কিন্তু এখানে কোনো রেজাল্ট নেই। আবার এই জায়গা সম্পূর্ণ একটা সাদা একটা অংশ। ঠিক এই জায়গাটায় কি হচ্ছে, একটা রেজাল্ট দিচ্ছে, আবার এই জায়গাটা কিছু একটা আছে। পার্থক্যটা কোন জিনিসটা করছে, এই যে যে আমি ক্রোম এক্সটেনশন যেটা আমি অ্যাড করে নিয়েছি, এই জিনিসটা যেটা অ্যাড করে নিয়েছি সেটা হচ্ছে আমাকে কি দেখাচ্ছে, একটা রেজাল্ট দেখাচ্ছে যে প্রত্যেক মাসে কতজন মানুষ লিখে সার্চ দেয়। এখন কোন জায়গা থেকে লিখে সার্চ দেয়? বাংলাদেশ থেকে, এই দেখেন বাংলাদেশের ফ্ল্যাগ আছে এখানে, তো বাংলাদেশ থেকে কিওয়ার্ড অ্যানালাইসিস লিখে প্রত্যেক মাসে সার্চ দেয় হচ্ছে 50 জন মানুষ। বিষয়টাকে বুঝতে পেরেছি এইটুকু? জি ভাইয়া, বুঝতে পারছি এ পর্যন্ত। অন্যদের কি অবস্থা? জি ভাইয়া। হ্যাঁ, এটাকে আপনি আরেকদিন দেখাছিলেন? ভাইয়া আবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, আমি দেখেন আমি কি বলেছিলাম সেটা হচ্ছে যে আমার একটা জিনিস লাগবে, একটা তথ্য লাগবে। সেই তথ্যটা কোনটা? এই কিওয়ার্ড অ্যানালাইসিস যেটা, এটা লিখে কতজন মানুষ প্রত্যেক মাসে গুগলে সার্চ দেয়। বুঝতে পেরেছেন আপু? জি ভাইয়া। এইবার দেখেন এখানে কি আমি কোনো তথ্য দেখতে পাচ্ছি? কোনো কিছু এই লেখা আছে? অ্যানালাইসিসটা করে আমাদের লাভটা কি? আমরা কন্টেন্ট লিখবো, আমি আগেই ক্লিয়ার করে নিয়েছি। আমি এগুলো যখন শুরু করি আমি তার আগেই বলে নিয়েছি আমি কিওয়ার্ড অ্যানালাইসিস কেন করব এবং গুগল কিভাবে কাজ করা হয়, মানে গুগল নাম্বারিংটা করে কিভাবে। এখন দেখেন এখানে কিন্তু আমার কোনো রেজাল্ট দেয়া নেই যে এটা লিখে কতজন মানুষ সার্চ দিচ্ছে। এই রেজাল্ট আমার বের করার জন্য আমার কি করা লাগবে, একটা টুলস ব্যবহার করা লাগবে। সেই টুলসটা হচ্ছে থাকবে কার সাথে, এই যে গুগল যে সার্চ ইঞ্জিন আছে এটার সাথে থাকবে। তো আমি কি করেছি সেটার জন্য গুগলে আমি লিখে সার্চ দিয়েছি উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন। গুগল আমাকে এক রেজাল্ট দেখিয়েছে, এই প্রথম রেজাল্টে গিয়েছি, রেজাল্টে যাওয়ার পরে আমি ক্রোম এক্সটেনশনটা অ্যাড করেছি। এখানে রিমুভ, তো আমার এখানে অ্যাড আসবে, আপনি যখন কাজ করবেন তখন অ্যাড টু ক্রোম আসবে। ওটা অ্যাড করাতে যখন আমি অ্যাড করেছি তখন এই জিনিসটা আসছে, এই জিনিসটা, এই যে উপরে ইউ লেখা এইটা আসছে। হ্যাঁ, এটা আরেকদিন দেখাইছিলেন না? আমার খেয়াল নেই। জি দেখিয়েছিলেন ভাইয়া। জি বলেন। দেখিয়েছিলেন, কিন্তু আজকে দেখাতে ভালো হলো। আমি এই প্রশ্নটা করতে চাইছিলাম যে এটা দেখলে ভালো হতো। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে কতজন মানুষ প্রত্যেক মাসে সার্চ দিচ্ছে, সেটা হচ্ছে 50 জন মানুষ। আমার এই নাম্বারটা কিন্তু প্রয়োজন, এই নাম্বারটা আমার লাগবে। তারপরে মানে আরো ভাইয়া টোটালি গুগলের সাথে একটা এক্সটেনশন অ্যাড করে আমি নাম্বারটা কাউন্ট সরাসরি সার্চ বারেই দেখতে পাচ্ছি। জি, হুম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এবার আরো কি কি লিখে মানুষ সার্চ দেয় এই রিলেটেড, সেটা হচ্ছে যে এই যে এই বিষয়গুলো গুগল কিওয়ার্ড অ্যানালাইসিস,
অ্যানালাইসিস, এসইও কিওয়ার্ড অ্যানালাইসিস, হোয়াট ইজ এ কিওয়ার্ড অ্যানালাইসিস, ফ্রি কিওয়ার্ড, এইটা কি দেখতে পাচ্ছেন এই জায়গাটা? দাঁড়ান আমি আর একটু জিনিসটাকে জি দেখতে পাচ্ছি। বড় করে দেখাই, বড় করে দেখাই। এটাতে বোঝার জিনিস আছে। দেখেন, কিওয়ার্ড অ্যানালাইসিস, তারপরে কি আছে? গুগল কিওয়ার্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড অ্যানালাইসিস টুল, এসইও কিওয়ার্ড অ্যানালাইসিস। একটু খেয়াল করে দেখেন তো, লেখা এই ওয়ার্ড গুলো কি সিমিলার নাকি? অনেকটা কি একই রকম লাগছে? জি অনেকটা মিল আছে, কিওয়ার্ড সবার মধ্যে কিওয়ার্ড আছে, অ্যানালাইসিস আছে, মানে মিল আছে না? বেশিরভাগই। কিন্তু কিওয়ার্ড হ্যাঁ একই না, একই না, বিভিন্ন ভাবে বলছে আর কি। একই রকম নাকি? মনে হচ্ছে, বিভিন্ন ভাবে জি বলা ভাই। হচ্ছে, কিন্তু একই না, তাই না? এই যে এই কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এগুলো হচ্ছে আপনাদের সেই এলএসআই কিওয়ার্ড। মানে জিনিসটা একই রকম মনে হয় কিন্তু একই জিনিসটা না, বিভিন্ন রকম অর্থ প্রকাশ করে। এটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এলএসআই নিয়ে আমরা আরো আলোচনা করব। এখানে যখন চলে আসছে এই জন্য দেখাই দিলাম। এবার আমরা একটু প্রজেক্ট টাইপের শুরু করি। একটা প্রজেক্টের মতো কাজ করি, তাহলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার করে বুঝতে পারবো। আমরা একটা কন্টেন্ট লিখবো। কি বিষয়ের উপর কন্টেন্ট লিখবো? আপনারা একটা বিষয় বলেন তো। আমি একটা কন্টেন্ট লিখবো, মানে একটা কন্টেন্টের স্ট্রাকচার তৈরি করবো, সেটার উপর আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। একটু বলেন, যে কোনো একটা টপিক বলেন। জিমের উপরে করেন, জিম, ডায়েট এন্ড জিম। ডায়েট এন্ড জিম। আচ্ছা, আমি ডায়েট এন্ড জিম নিয়ে করছি। Okay. দেখেন, মেইন কিওয়ার্ড, সিড কিওয়ার্ড, এই শব্দটা কি আমাদের মনে আছে? আমরা কিন্তু যখন কিওয়ার্ড তৈরি করেছি তখন কিন্তু আমরা করেছি, হ্যাঁ? মনে আছে আপনাদের? জি ভাইয়া, ভাইয়া মনে মনে আছে। আছে। এই যে মেইন কিওয়ার্ড কি? ডায়েট। ঠিক আছে, আমি একটা কিওয়ার্ড দিচ্ছি, ডায়েট। এইবার ডায়েট নিয়ে আমি কি করব? কিওয়ার্ড অ্যানালাইসিস করব। কি কারণের জন্য কিওয়ার্ড অ্যানালাইসিস করব? আমার একটা কন্টেন্ট লিখতে হবে, সেই কন্টেন্টটা যেন গুগলে র্যাঙ্কিং করাইতে পারি। আমার উদ্দেশ্য কি ক্লিয়ার? জি জি ভাইয়া ক্লিয়ার। পুরো জিনিসটা মাথায় রাখবেন, না বুঝলে কিন্তু সাথে সাথে কোশ্চেন করবেন। আমি কিন্তু এই জন্য প্রজেক্ট ওয়াইজ দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখেন, এবার আমি কিওয়ার্ড তৈরি করা শুরু করি। আদনান, তোমাকে দেখতে পাচ্ছি। আদান ডায়েট করছে তো, তাই দেখা যাচ্ছে। আচ্ছা, মেইন কিওয়ার্ড। এখন এখানে আমরা কিভাবে শুরু করতে পারি? এবার আমরা একটু প্রজেক্টটাকে ভাঙি। আমরা কি ধরনের কন্টেন্ট লিখবো? আমরা একটা ব্লগ কন্টেন্ট লিখবো, ব্লগের কন্টেন্ট লিখবো। ব্লগের কন্টেন্টটা লিখতে গেলে আমাদের কি ধরনের কিওয়ার্ড প্রয়োজন হয় আমরা জানি, সেটা ইনফরমেটিভ কিওয়ার্ড। ইনফরমেটিভ কিওয়ার্ড আমাদের খুব বেশি প্রয়োজন হয়। আচ্ছা, তারপরে কি কি কিওয়ার্ড আছে? আমরা যদি আবার সেই কিওয়ার্ডের দিকে ফিরে যাই তাহলে আমরা একটু দেখতে পারবো। জায়গাটা আমরা যাই।
ভাইয়া আমার একটা ছোট্ট সাজেশন ছিল এই প্রজেক্টটা করার সময় আর কি। বলবো? বলুন ভাইয়া। সাজেশনটা হচ্ছে এরকম যে আমরা যে এই যে ব্লগ কন্টেন্ট যে আমরা লিখতে যাচ্ছি, হুম হুম এই ব্লগ কন্টেন্টটা লেখার সময় আমরা কি কি স্টেপ ফলো করব? কিওয়ার্ড রিসার্চ করব, তারপরে হচ্ছে আপনার তারপরে যে স্টেপগুলো আমরা কাজ করব স্টেপ বাই স্টেপ, ওই স্টেপগুলো আগে একটু রাইট করে দেন, তারপর ওইটার থেকে হচ্ছে আমি মানে সেটাই যাচ্ছি, এক্স্যাক্টলি আমি সেটাই যাচ্ছি। দেখেন, আমি এখানে প্রথমে আমরা মেইন কিওয়ার্ড বের করলাম, মেইন টপিকসটা। তারপর আমার যে প্রয়োজন হচ্ছে যে আমি কি জন্য কন্টেন্টটা লিখবো সেটা। তারপরে হচ্ছে ওই কন্টেন্টটার মধ্যে আমার কি কি ভাবে আমি লিখবো, কি কি স্টেপস গুলো আছে, এবং প্রত্যেকটা স্টেপসের জন্য আমার কি কি ধরনের কিওয়ার্ড বেরোবে সেইগুলো লিখবো। এভাবে কি চাচ্ছিলেন আপনি? জি জি জি। আমি ওভাবে যাচ্ছি। তাহলে আমাদের মেইন একটা কিওয়ার্ড বের হলো। তারপরে হচ্ছে যে আমাদের আর একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে যে আমার কিওয়ার্ডটা। একটা মিনিট, শুনতে পাচ্ছেন? ঠিক আছে, শাহনাজ আপা 2-3 হলে বেটার, কারণ হচ্ছে যে আমি জি। ঢাকার বাইরে যাব। কি ভাইয়া? না না, কে ক্লাস ডাকলো? শেষে আমি ডেকেছিলাম। ক্লাস তুমি তো শেষে কথা তো- তোমাকে দেখা যাচ্ছে কেন? তুমি বারবার ভিডিও চালু করতেছো কেন? ভিডিও অফ করো, তোমাকে দিক তাকায় থাকি, ক্লাস নষ্ট হয়। আরে আমি ভিডিও অন করে নেই তো। তোমাকে দেখতে পাচ্ছি, স্যারকে জিজ্ঞেস করো, সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, ব্লগ ইনফরমেটিভ। আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কি, আমরা একটা ইনফরমেটিভ ব্লগ তৈরি করব, যে ব্লগের মাধ্যমে আমরা কি করব, যে তথ্য পাবো, ডায়েট প্ল্যানিং সম্পর্কে আমরা তথ্য পাবো, বা ডায়েট কিভাবে করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমরা তথ্য পাবো। আচ্ছা, আমরা যদি একটু ডায়েট নিয়ে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো যদি আমি একটু দেখি, তাহলে আমরা একটু আইডিয়া পাবো। ডায়েট প্ল্যান নিয়ে আমরা একটা কাজ করি, ডায়েট প্ল্যান ফর ওয়েট লস। ডায়েট প্ল্যান ফর ওয়েট লস আমরা এখানে, ওরে বাবা, এটা আমি সার্চ দিচ্ছিলাম, মানে কোথাও সার্চ দিছি। আচ্ছা, একটা কন্টেন্ট আমি দেখি, জাস্ট একটা কন্টেন্ট দেখি। এখানে কি দিয়েছে, প্রথমে একটা টাইটেল আছে। তো আমরা কি করব, একটা কন্টেন্ট লেখার সময় একটা টাইটেল থাকবে আমাদের। টাইটেলের মধ্যে আমরা কি ধরনের কিওয়ার্ড দিব, কেন দিব, এটা আমরা শিখবো। তারপরে হচ্ছে যে ওই টাইটেল রিলেটেড, মানে আমার কন্টেন্টটা যে বিষয়গুলো আছে, আমার যদি কন্টেন্টে স্টেপস থাকে, আমার যদি প্ল্যানিং থাকে, ওই স্টেপস গুলো আমি বর্ণনা করব আমার ডায়েট প্ল্যানের। বা আমার যদি কোনো কোনো থাকে, যে স্টেপ গুলো থাকে, কি কি স্টেপ আমি ফলো করব, সেগুলো আমি বর্ণনা করব। এখানে কিন্তু সেভাবে করে সাজাইছি কন্টেন্টটা। একটা কন্টেন্টের আউটলাইন আগে আমরা তৈরি করে নিব, সেই আউটলাইনটা নিয়ে আমরা একটু ফিল আপ করা শুরু করব। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা কন্টেন্টের আউটলাইন তৈরি করি। ব্লগ কন্টেন্ট হবে, ঠিক আছে। এবার আউটলাইন একটা তৈরি করি, যে আমাদের দেখতে কেমন লাগবে কন্টেন্টের। এখানে কি আউটলাইন বলতে কি কোনো ইমেজের কথা বলা হচ্ছে? না না না, আমাদের কন্টেন্টের স্ট্রাকচারটা কেমন হবে। আর আপনি যে করলেন, একটা সার্চ করলেন, এই যে ডায়েট প্ল্যান ওয়েট লস, এটা যতগুলো আসবে সবগুলা কি কন্টেন্ট না, ব্লগ? সবগুলো ব্লগ, যেগুলো আসছিল সবগুলো ব্লগ। এই যে এইগুলোর কথা বলছেন আপু? হ্যাঁ হ্যাঁ, এই সবগুলো ব্লগ। এগুলো সব ব্লগ না? আচ্ছা আচ্ছা। আর ওদের ওয়েবসাইট, যারা লিখছে তাদের ওয়েবসাইট, ওই উপরের গুলা http, কোনটা আপু? এই সবগুলা মানে এই যে আপনার টাইটেলের উপরে যেগুলা, এই যে http হ্যাঁ, এটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট। ব্লগের ওয়েবসাইটটা। আচ্ছা, মানে ওয়েবসাইটে তো অনেকগুলো ভ্যারিয়েশন থাকে, ব্লগিং থাকে, ই কমার্স ওয়েবসাইট থাকে, এগুলো হচ্ছে যে ব্লগ ওয়েবসাইট গুলো। আমি কি বুঝাতে পেরেছি আপু? জি ভাইয়া, জি। আচ্ছা,
কন্টেন্ট স্ট্রাকচার। কন্টেন্ট স্ট্রাকচারের ভিতরে আমাদের কি কি যাবে? প্রথমে আমরা কি দিব? একটা টাইটেল লিখবো। টাইটেল লেখার পরে টাইটেল মনে করেন যে আমাদের যেটা থাকবে, আমরা কি নিয়ে শুরু করেছি? ডায়েট প্ল্যান নিয়ে শুরু করেছি। ডায়েট প্ল্যান, ডায়েট প্ল্যান মেইন হচ্ছে আমাদের এটা। আমি আরেকটু বড় করব, সেটা হচ্ছে ডায়েট প্ল্যান ফর ওয়েট লস। ওয়েট লস, ডায়েট প্ল্যান ফর ওয়েট লস। হ্যাঁ, ডায়েট প্ল্যান ফর ওয়েট লস দিলাম, একটা নাম দিলাম। এই নামটা কেন দিব আমি সেটাও দেখাচ্ছি, বা আমি এখানে নাম চেঞ্জ করবো কিনা সেটা দেখাচ্ছি। তারপরে দিব হচ্ছে যে আমাদের কি পয়েন্টস যেগুলো থাকবে, কি পয়েন্ট যেগুলো থাকবে সেগুলো এক এক করে আমরা লিখবো কন্টেন্টটা যখন সাজাবো তখন। এখন আমরা টাইটেলটা একটু সিলেক্ট করি। টাইটেলটা আমরা একটু বের করি। আমাদের মেইনটা হচ্ছে কি? ওয়েট লস। তার আগে আমাদের বের করা লাগবে হচ্ছে এই ওয়েট লসের সাথে মিল করে আমাদের একটা টাইটেল তৈরি করা লাগবে, যে টাইটেলটার উপরে আমরা কাজ করব কন্টেন্টে। ওকে, ডায়েট প্ল্যান। ডায়েট প্ল্যান লিখে দেখেন তো কতজন মানুষ সার্চ দেয়, দেখি। অনেক। আমি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখছি। আমি যদি একটু ইউএস এর পার্সপেক্টিভে দেখি, যদি ইউএসএ এখানে আনি, দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে, ইউনাইটেড স্টেটস। একটু রিলোড দিই। দেখেন বাংলাদেশে ছিল কত? 390, আর ইউনাইটেড স্টেটসে কতজন মানুষ সার্চ দেয়? 33,100 এই মেন কিওয়ার্ড দিয়ে। এখন 33,100 জন মানুষ যখন সার্চ দিচ্ছে, তো এটাতে প্রচুর তথ্য আছে গুগলের কাছে। কতগুলো ফলাফল গুগল পেয়েছে দেখেন, এই যে এতগুলো তথ্য পেয়েছে। আমার এমন কিছু জিনিস লাগবে যে বিষয়গুলো হচ্ছে যে গুগলের কাছে এই তথ্যগুলো কম আছে, আবার হচ্ছে মান্থলি সার্চ ভলিউমটা মোটামুটি একটা রেঞ্জের ভিতরে থাকবে। হ্যাঁ, সেটা হতে পারে হচ্ছে যে আমরা যদি একটু হিসাব করি, মানে এটার একটা সার্চ ভলিউম থাকবে 100-র উপরে থাকবে। আমরা একটা আইডিয়াল একটা স্ট্রাকচার ধরে নিব যে এই সার্চ ভলিউমটা থাকবে হচ্ছে 100-র উপরে। তো আমি একটু দিই ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, দেখি এটা লিখে কতজন মানুষ সার্চ দিচ্ছে। এই উবার সার্চেস মাঝে মাঝে ঝামেলা করতেছে, ঝামেলা করে। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলুন। ওভার সাজেস্ট কি শুধু কিওয়ার্ড রিসার্চের জন্য কাজ করে না আরো কিছু কাজ করে? কিওয়ার্ড রিসার্চের জন্য, শুধু কিওয়ার্ড রিসার্চ না? কিওয়ার্ড রিসার্চ মানে এসইও এর ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে ব্যাকলিংকের যে বিষয়গুলো আছে সেগুলো আস্তে আস্তে আসবে। একটা একটা কথা জিজ্ঞাসা করি ভাইয়া। বলুন। আমার ল্যাপটপে গুগল ক্রোমটা আমার খুবই স্লো। আমি এটা কি করতে পারি? মানে আমি ওটাতে কিছু দেখতে পাই না। আমি মাইক্রোসফট এজ দিয়ে আমি ল্যাপটপ চালাই। হ্যালো, বুঝতে পারছি। আনইনস্টল করে ইনস্টল করা ছাড়া তার কোনো ওয়ে নেই। জি, গুগল ক্রোমটা আনইনস্টল করবেন, আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, তাহলে হয়ে যাবে। শিওর না, আমি তো আসলে বুঝতে পারছি না। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, অথবা আপনার প্রসেসর বা র‍্যাম এর রেগুলার লোডের উপর ডিপেন্ড করে আপনার অ্যাপস রানিং এর। ওটা বুঝবো কি করে কি যে কিসের সমস্যা আমার কি নিতে হবে মানে সার্ভিসের জন্য? আচ্ছা, আমি আপনাকে ইনবক্সে দেখাই দিই। হ্যাঁ তুমি দেখাই দিও। তুমি একটু টিম ভিউয়ারে বা ডেস্কে এসে আমার প্রসেসরটা দেখে দিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসে আপনার সাথে দেখা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমে আমাদের আসছিল কত? ডায়েট প্ল্যান দিয়ে আমরা যখন সার্চ দিয়েছিলাম তখন এসেছিল 33,000। এখন কিন্তু একটু কমে আসছে, সেটা হচ্ছে যে ওয়েট লস। এটা বোধহয় নেটওয়ার্কের জন্য আসতেছে না ভাইয়া? ক্রোমটা একটু এই উবার সাজেস্ট একটু মাঝে মাঝে ঝামেলা করছে। উবার সাজেস্ট কিন্তু আপনাদের আগে ফ্রি ছিল, মানে আমরা যখন
এসইও মিড লেভেলে ছিলাম তখন উবার সাজেস্ট আসে হচ্ছে আপনার 2 থেকে 3 বছরের আগে আসছে মার্কেটে, এই টুলসটা আসছে। তো তখন কিন্তু ফ্রি ছিল, সবকিছুই ফ্রি ছিল, ওদের ফ্রি ভাবে অ্যানালাইসিস করা যেত, রিসার্চ করা যেত, সবকিছু ফ্রি ছিল। তারপরে যেটা করলো ওরা হচ্ছে বিজনেস করা শুরু করলো এবং সবকিছু পেইড করে দিল। হ্যাঁ, পেইড করে দেওয়ার পরে তারপরে এই এক্সটেনশনটা কাজ করতো। ইদানিং আমি যে জিনিসটা খেয়াল করতেছি, এই এক্সটেনশনও ঠিক মতো কাজ করতেছে না। এখন আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এক্সটেনশনটা ওরা পেইড করে দিচ্ছে কিনা, এটা বুঝতে পারছি না। পেইড করে দিলে কিন্তু ঝামেলা আছে। আচ্ছা, ওয়েট লস ডায়েট প্ল্যান। আমি যদি আরেকটা এই যে অটো সার্চ যেটা আছে, অটো সার্চে যদি আমি একটু দেখি যে কেমন আসে রেজাল্টটা, এই যে বাতিল দিছে আবার। আমি আরেকটা এক্সটেনশন নিই অথবা উবার সাজেস্ট পেইন্টার নিই। এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকদিন 3টা করে হচ্ছে ফ্রি অ্যানালাইসিস করতে দিবে। আমি কিছু টুলস আপনাদের লিস্ট দিয়ে দিব, সমস্যা নেই। দেখেন, ডায়েট প্ল্যান ফর কুইক ওয়েট লস, এটা রেজাল্ট আসছে কত? 4400। ইউএস এর জন্য ফ্রি ভার্সন আমি ইউজ করছি, যে 7 ডে ট্রায়াল আছে। এবার আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখেন আরো এলএসআই কিওয়ার্ড টাইপে দিয়ে দিয়েছে, মানে সিমিলার কিওয়ার্ড কি কি আছে সেগুলো দিয়ে দিয়েছে। হাউ টু লুজ ওয়েট ফার্স্ট 3 ডেজ, এটাও একটা কিওয়ার্ড হতে পারে, যেটা সার্চ ভলিউম আছে 480। তারপরে মিল প্ল্যান ফর কুইক ওয়েট লস 260 আছে। ডায়েট ফর কুইক ওয়েট লস বিফোর সার্জারি 170 আছে। আমরা একটু কমের ভিতরে নিয়ে চেষ্টা করি এই জায়গাটায়, তাহলে হচ্ছে যে আমরা খুব দ্রুত জিনিসটা বুঝতে পারবো, বা আমাদের চান্স থাকবে হচ্ছে গুগলের কাছে র্যাঙ্ক করা। কারণ সবসময় যে জিনিসটা হয়, বিগিনার লেভেল আপনি যখন খুব হাই সার্চ ভলিউম নিয়ে কাজ করবেন, হাই সার্চ ভলিউম নিয়ে কাজ করলে তখন হচ্ছে গুগলের কাছে র্যাঙ্কিং পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো বিগিনার লেভেলে আপনারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে এই সার্চ ভলিউমটা একটু কমের ভিতরে রাখার চেষ্টা করবেন। সার্চ ভলিউম থাকবে কিন্তু সার্চ ভলিউম একটু কমের ভিতরে রাখার চেষ্টা করবেন। যখন আপনারা এই সার্চ ভলিউমটা কমের ভিতরে রাখার চেষ্টা পারবেন, কাজ করতে পারবেন বা আপনার কন্টেন্ট তৈরি করতে পারবেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনি বড় বড় যে সার্চ ভলিউম আছে, যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো নিয়ে আপনি তখন কাজ করতে পারবেন এবং আপনার ভিতরে কনফিডেন্সটা গ্রো করবে। এই জন্য ফার্স্টের দিকে একটু চেষ্টা করবেন যে ট্রিকি ভাবে কাজ করার জন্য। আমি একটা দিই যেটা হচ্ছে, আচ্ছা আমার তো মেইন কিওয়ার্ড ছিল হচ্ছে যে ডায়েট প্ল্যান, তো আমি ডায়েট প্ল্যান ফর ওয়েট লস দিই। ডায়েট প্ল্যান দিয়ে আমি একটু সার্চ দিই, দেখি কি কি কিওয়ার্ড আছে। ডায়েট প্ল্যান, অনেক কিওয়ার্ডের আইডিয়া দেওয়া আছে এখানে, যা দেখাচ্ছে না। এটাই শেষ। পাওয়া গেছে একটা মিল প্ল্যান ফর ওয়েট লস আর মাস্ট বি ফিমেল পিডিএফ দরকার নাই, এইটা দেওয়া যায়। এটা নিয়ে আমরা একটা আপাতত দেখি। পেইড ডিফিকাল্টি 77, এটা কি আছে? হুইজ ওয়েট ভেজিটেরিয়ান। এই টুলসের একটা জিনিস আছে দেখেন, এসইও ডিফিকাল্ট। এই জায়গায় আমার একটা প্রশ্ন। এসইও ডিফিকাল্ট, একটা মিনিট। হ্যালো, হ্যাঁ একটা মিনিট দাঁড়ান। এই টুলসের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এসইও ডিফিকাল্টি আছে একটা, পেইড ডিফিকাল্টি আছে, আর কস্ট পার ক্লিক আছে, 3টা ওয়ার্ড আছে। আমরা যখন ক্রোম এক্সটেনশন ইউজ করছিলাম তখন কিন্তু আমি একটু দেখি যেটা রেজাল্ট আসছিল ক্রোম এক্সটেনশনে। অনেক ঝড় হচ্ছে আমাদের দিকে। আমাদের এখানে মনে হওয়া শুরু হবে। নেটওয়ার্ক, আমি অনেকক্ষণ নেটেও ছিলাম না, কারেন্টও চলে গেছে, এখন আমি কন্ট্রোল করতে পারতেছি না আমাদের। নেট চলে যেতে পারে,
আচ্ছা, তার আগে আমি একটু ঘোষণা দিয়ে দিই, আপনাদের জন্য একটু ঘোষণা দিয়ে দিই। আমরা দরজা জানলা আমরা কন্ট্রোল করতে পারতেছি না, একটু খোলা রাখতে চাইছিলাম, মনে হয় পারবো না। আচ্ছা আচ্ছা, আমি একটু অন্য টপিকে একটু কথা বলে নিই। যদি ইন্টারনেট চলে যায় বা কারেন্ট চলে যায় তাহলে একটু বলতে পারবো না। জিনিসটা হচ্ছে যে আমি ঢাকার বাইরে যাব এবং আমি আসবো হচ্ছে রবিবারে, বুঝতে পারছেন? জি। আমি একটু ব্যক্তিগত কাজে ঢাকার বাইরে যাচ্ছি। ব্যক্তিগত কাজ বলতে আমি ঈদের সময় আমি পুরোটা লকডাউন আমি ঢাকাতে ছিলাম, আমি বেরোতে পারিনি, আমার একটু ব্যক্তিগত কাজের জন্য যাচ্ছি। ঠিক আছে? আমি একটু জি ঘোষণা স্যার, দিয়ে, তো নেক্সট ক্লাসটা রবিবারের পরে হবে? হ্যাঁ, আপনাদের যে শিডিউলটা আছে সেই শিডিউলে হবে। আচ্ছা, এই দেখেন এখানে মানে বলুন। মানে বৃহস্পতিবারের ক্লাসটা হচ্ছে না, তাই না? না, হচ্ছে না। ঠিক আছে। এখানে দেখেন এসইও ডিফিকাল্টি আছে, এই জিনিসগুলো আছে। এখন ক্রোম আমি এক্সটেনশন, অনেকক্ষণ ছিলাম না ভাইয়া, আমি পরে রেকর্ড দেখে ইয়া করবো না, আমি অনেকক্ষণ ছিলাম না, ঠিক একটু আছে। আগে কারেন্ট আসলো। এখানে যে ক্রোম এক্সটেনশনের যে বিষয়গুলো আছে, এই ক্রোম এক্সটেনশনে কিছু রেজাল্ট দেখাচ্ছে, আবার হচ্ছে যে সরাসরি উবার সাজেস্টেড যদি ওয়েবসাইটে যায় তখন আরেক ধরনের রেজাল্ট দেখাচ্ছে। রেজাল্টগুলো কি দেখাচ্ছে? এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে, এসইও ডিফিকাল্টি দেখাচ্ছে, পেইড ডিফিকাল্টি দেখাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের এখানে ছিল না। এখানে এসইও ডিফিকাল্টি ছিল এসডি, কিন্তু পেইড ডিফিকাল্টি কিন্তু ছিল না। কস্ট পার ক্লিক কিন্তু ছিল, এই যে সিপিসি রেট কিন্তু ছিল, কস্ট পার ক্লিক এই রেটটা কিন্তু ছিল, এখানেও কিন্তু আছে। এক্সট্রা কি কি জিনিস দেখাচ্ছে এখানে কিন্তু দেখেন, এই যে ট্রেন্ড আছে, তারপরে হচ্ছে যে এরকম কিছু গ্রাফ দেখাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এক্সট্রা দেখাচ্ছে। এখন এসইও ডিফিকাল্টি জিনিসটা কি? এসইও ডিফিকাল্টি হচ্ছে যে দেখেন, আমরা কোনো একটা কাজ যখন করি তখন কিন্তু আমরা একটু বলি যে এই কাজটা করতে এত % ডিফিকাল্টির সম্মুখীন হতে পারে, বা একটা মনে করেন যে আপনাকে আমি একটা কাজ দিলাম, আপনি বললেন যে ঠিক আছে কাজটা টাফ, বাট 50% চান্স আছে আমি করব, বা আমি 50% চান্স আছে আমি করতে পারবো। এই যে যে চান্সের যে রেশিওটা, এই রেশিওটাকে আমরা এসইও যে টুলস গুলো আছে সেটা যেভাবে ব্যবহার করে এসইও ডিফিকাল্টি নামে। এসইও ডিফিকাল্টিটা কিভাবে ব্যবহার করে? যে কম্পিটিটিভ যে কি ওয়েবসাইট গুলো আছে তাদের যে এখন যে পজিশনটা, তারা যে এভাবে এসইও প্রসেসে কাজ করেছে, সেই প্রসেসে কাজ করতে করতে তাদের সাথে যদি আপনি কম্পিটিশন করতে চান তাহলে আপনার কি ধরনের ডিফিকাল্টি সম্মুখীন হতে হবে তার একটা রেশিও, এবং এই রেশিওটা হিসাব করা হচ্ছে 100-র ভিতরে। নাম্বারটা খেয়াল রাখবেন, এসইও ডিফিকাল্টি সবসময় হিসাব করা হয় 100-র ভিতরে। আবার পেইড ডিফিকাল্টি জিনিসটা কি? কিছু ওয়েবসাইট আমরা দেখেছি যে প্রথমে যখন অ্যাড লেখা থাকে, প্রথমে যে জিনিসটা লেখা থাকে সেটা হচ্ছে অ্যাড, এই জায়গাটা ছোট করে অ্যাড লেখা থাকে, মানে কি ওই ওয়েবসাইট গুলো হচ্ছে যে অ্যাডভার্টাইজ দেয়, গুগলকে টাকা দেয়, গুগলকে টাকা দিয়ে টপ র্যাঙ্কে থাকে। তো আপনি যদি গুগলকে টাকা দিয়ে টপ র্যাঙ্কে থাকতে চান তাহলে আপনার কি ধরনের ডিফিকাল্টির সম্মুখীন হইতে হবে? 26% ডিফিকাল্টি আপনাকে ফেস করতে হইতে পারে 100-র ভিতরে। আমি কি বুঝাইতে পেরেছি বিষয়টা? একজন জি স্যার, ভাই, বুঝতে পারছি। একটু এই জায়গায় হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, আমার একটু কমপ্লেক্সিটি আছে এই জায়গায়। আপনি যেটা বললেন যে এসইও ডিফিকাল্টি যদি আমি ফ্রি ইউজ করি তাহলে আমি 13% আমি ফেস করব, আর যদি আমি পেইড মানে টাকা যদি পে করে থাকি ক্যাম্পেইন রান করতে চাই, হ্যাঁ তাহলে আমি 26, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে 26% করব মানে ডিফিকাল্টি। এখন আমার কথা হচ্ছে এই যে 13% আপনি একটা ক্যালকুলেশন দিয়ে আমাদেরকে একটু বোঝান। আচ্ছা, মনে করেন যে আমার একটা ই-কমার্স ওয়েবসাইট, দারাজ একটা ওয়েবসাইট, ইভ্যালি একটা ওয়েবসাইট, এই তিনজনের একটা ক্যালকুলেশন দিয়ে 13টা কিভাবে আসতে পারে এই জিনিসটা একটু যদি বলতেন। আচ্ছা, এই ক্যালকুলেশন যেটা ডিপেন্ড করে বুঝাইতে পারছি প্রশ্নটা? বুঝতে পারছি, আমি আপনাকে উত্তর দিচ্ছি। এক একটা ওয়েবসাইট হচ্ছে যে তার যে নিজস্ব যে রুলস থাকে বা অ্যালগরিদম যে প্রসেসটা থাকে এটা হচ্ছে এক এক ধরনের। এরা কিসের উপর ডিপেন্ড করে? দেখেন, আপনি যদি এসইও ডিফিকাল্টি দিকে যান, ওইখানে যদি ক্লিক করেন, কিছু বিষয়ের উপর আমি আপনাকে লিস্ট দিয়ে দিই, কমন কিছু বিষয়। একটা ইস্যু হচ্ছে থাকে হলো যে আপনার কম্পিটিটিভ যে আপনার ওয়েবসাইট গুলো থাকে তাদের কন্ডিশন গুলো।
কম্পিটিটিভ ওয়েবসাইট এস, তারপরে থাকে হচ্ছে কন্টেন্ট ভ্যালু, কন্টেন্ট নাম্বার, তারপরে থাকে হচ্ছে অফ পেজ এসইও, এসইও স্কোর। ভাইয়া লেখার সাইজটা একটু বড় করে দেন। হ্যাঁ দিচ্ছি আমি, দাঁড়ান আমি এটা এখানে রাখছি না, আমি একটু এখান থেকে জাস্ট নিয়ে নিচ্ছি আমি, দাঁড়ান ওয়েট, আমি এখানে দেখা দিচ্ছি আপনাদের। এসডি, ভাইয়া উপরে একটা গুগলের অ্যাড আসছে ওই যে ডিজিটাল ওশেনের, ওটা কি ছিল? ওটা কি কোনো টুলস নাকি? কোনটা? চলে চলে গেছে, এখন চলে গেছে। এই যে পাওয়ারফুল ফুড হোস্টিং যেটা। খেয়াল করতে পারিনি, দেখি। Overall SEO score। দেখেন আমি এখানে কয়েকটা পয়েন্টস আপনাকে উল্লেখ করে দিয়েছি। আরো কিছু বিষয় থাকে যে বিষয়গুলো ডিপেন্ড করে হচ্ছে যে ওই টুলস গুলোর নিজস্ব অ্যালগোরিদমের উপরে বা নিজস্ব যে নিয়ম কানুন আছে সেটার উপর ডিপেন্ড করে। এই এসইও ডিফিকাল্টি আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে কত দেখতে পাচ্ছিলেন 13 না? এই 13 কিন্তু সবগুলো টুলসে কিন্তু সেম দেখাবে না, সেম দেখাবে না, কিন্তু সবগুলো টুলসে সেম দেখাবে না। এটারও একটা রিজন আছে। এর ক্যালকুলেশন প্রসেসটা একরকম, অন্য টুলসের ক্যালকুলেশন প্রসেসটা আরেক রকম। আমি আপনাকে এই কিওয়ার্ডটাই আরেকটা টুলসে নিয়ে দেখাই, তখন দেখেন জিনিসটা। এখানে খেয়াল রাখবেন, এখানে কত আসছে 13 না? এবার দেখেন এখানে আমার একটা টুলস ওপেন করা আছে, সেটা হচ্ছে যে আপনার পেইড টুলস, মানে প্রিমিয়াম টুলস একটা ওপেন করা আছে, আমি এখানে দেখাই। কারণ এটা নিচ্ছে, লোডিং নিচ্ছে। টিসিপি ডাটা নাই। আচ্ছা আমি আরেকটা টুলস দেখি। এই টুলসে কিওয়ার্ডের ভ্যালু নাই, দেখাচ্ছে না। কিওয়ার্ড দেখাই আমি, দেখতে হবে।
এটা কি দেখাতে চাচ্ছেন ভাইয়া? দাঁড়ান, আমি একটু ওই টুলসের এসইও ডিফিকাল্টিটা দেখাতে চাচ্ছি। এসইও ডিফিকাল্টি যে শব্দটা আছে না, ওইটা আমি দেখাতে চাচ্ছি। আচ্ছা, এখানে চলে আসছে, সরি। আচ্ছা, এইখানে দেখেন তো দুইটা পার্থক্য দেখেন। এসইও ডিফিকাল্টি এখানে কত ছিল? 13 না? জি স্যার। এখানে কত আসছে? এখানে 31 আর ওখানে 13। জি, দুইটা কিন্তু দুই ধরনের রেজাল্ট। এমনটা কেন হলো স্যার? ওইটাতে আবার একটু জান, এই যে ওভার সাজেস্টে, হ্যাঁ, ওভার সাজেস্টে জানো। হ্যাঁ এই যে ওভার সাজেস্টে, হ্যাঁ, এখানে দেখেন হচ্ছে ইজি শব্দটা লেখা আছে, আর ওইখানে লেখা আছে হচ্ছে হার্ড। হ্যাঁ, এই দুটো আচ্ছা, পার্থক্য। এটারও কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, এটার ডিফারেন্স আছে। হ্যাঁ, এই জিনিসটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে যে প্রত্যেকটা টুলসের নিজস্ব অ্যালগরিদমের উপরে, মানে নিজস্ব রুলসের উপরে ডিপেন্ড করে কে কোনটা র্যাঙ্কিং ফ্যাক্টরকে প্রায়োরিটি দিচ্ছে। কারণ গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর আছে 206টা। সব টুলস কিন্তু একই র্যাঙ্কিং ফ্যাক্টরকে প্রায়োরিটি দেয় না বা একই প্রসেসে কাজ করে না। তো এই ক্রাইটেরিয়াগুলো ডিপেন্ড করে কিন্তু এই টুলসগুলোর রেজাল্টগুলোর ভ্যারিয়েশনটা হয়। আবার এই যে প্রিমিয়াম যে টুলসগুলা, প্রিমিয়াম টুলসে আপনাকে যে রেজাল্টটা দিবে, ফ্রি টুলস কিন্তু আপনাকে সেম রেজাল্ট দিবে না। ফ্রি টুলসে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কোনো না কোনো জায়গায় ল্যাকিংস থাকে। কিন্তু প্রিমিয়াম টুলসগুলো যে কাজগুলো করে সেটা হচ্ছে আপনাকে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটাকে নিয়ে অ্যানালাইসিস করার সুযোগটা আপনাকে করে দেয়। আমি যে কথাগুলো বলছিলাম, এখানে দেখেন কম্পিটিটিভ ওয়েবসাইট এজ। ওয়েবসাইট এজটা কি? যে এই কিওয়ার্ডটা নিয়ে, এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা নিয়ে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং এ আছে তাদের তো একটা বয়স আছে গুগলের সাথে, একটা বিজনেসের রিলেশনটা আছে না? আপনি মনে করেন একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওয়েবসাইট তৈরি করলে আপনি গুগলকে সাবমিট করলেন। আমরা ডোমেন অথরিটি বিষয়টাকে শিখেছিলাম, ডোমেন অথরিটি প্রথম দিকে। তো ডিএ ভ্যালুটা কি? ডিএ ভ্যালুটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা গুগলের সাথে কতদিন ধরে আছে, সাইটের যে বয়সটা, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কত বেশি পরিচিত মার্কেটে বা অন্যদের সাথে আপনার সম্পর্কটা কি, এটা হচ্ছে গুগলের থেকে একটা নাম্বার দেয়া থাকে, সেটা হচ্ছে ডোমেন অথরিটি। প্রথম যে কারণটা থাকে এই যে এসইও ডিফিকাল্টি ভ্যারিয়েশন হওয়ার প্রথম একটা কারণ হচ্ছে আপনার এই ওয়েবসাইটের এজ। যার ডিএ অথরিটি ভ্যালুটা বেশি, যদি আপনার এই কিওয়ার্ডে, আমরা যে কিওয়ার্ডটা ইউজ করেছি, এই কিওয়ার্ডে যদি যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো যদি আপনার প্রথম দিকে মনে করেন যে ওয়েবসাইটের এজ বেশি থাকে, তখন আপনাকে এসইও ডিফিকাল্টিটা বেশি দেখাবে। আর যদি ওয়েবসাইটগুলো নতুন হয় তখন এই এসইও ডিফিকাল্টিটা কম দেখানো শুরু করবে, কারণ আপনার ওইখানে র্যাঙ্কিং করার স্কোপ আছে। এটা কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, এইখানে আপনি যে কথাটা বলছেন এসইও ডিফিকাল্টি, যদি বেশি হয়, যদি ধরেন এখানে এসইও ডিফিকাল্টি আসলে ধরেন হচ্ছে হলো আপনার 43, দ্যাট মিনস এইটা নিয়ে মানে এর আগে অনেকগুলো ওয়েবসাইট কাজ করছে, এরকম কিছু? অনেকগুলো ওয়েবসাইট কাজ করছে, গুগলের কাছে পর্যাপ্ত পরিমাণে তথ্য আছে। এখন আপনি যদি 43 কোনো ভ্যালু এসইও ডিফিকাল্টি নিয়ে কাজ করতে চান, আপনার র্যাঙ্কিং করতে অনেক সময় লাগবে, অনেক সময় প্রয়োজন হবে, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাকে। স্যার এই যে এখানে যে ইজি লেখা আবার ওখানে হার্ড লেখা 31, তো স্যার এটা কি অনেকটা লেভেল টাইপের বুঝে, লাইক মিনিমাম আর ম্যাক্সিমাম লেভেল এরকম কিছু? এক্স্যাক্টলি, তিনটা লেভেলে কাজ করা হয়, মানে হ্যাঁ ইজি, হার্ড আর হচ্ছে আপনার ইজি, মিডিয়াম আর হার্ড, ইজি, মিডিয়াম আর হার্ড, এই তিনটা লেভেলে কাজ করা হয়। মানে 13টা হচ্ছে ইজি, তো এটা হচ্ছে মিনিমাম, আর 31 হচ্ছে হার্ড, ওটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেলের সার্চ। হ্যাঁ, এরকম কিছু লেভেল দেয়া থাকে। দেখেন এইখানে কিন্তু আছে, যেটা হচ্ছে যে এইখানে যেটা দেয়া থাকে, এই যে ভ্যালুটা, এই যে প্রথম যে বারটা আছে, প্রথম পার্টে যে গ্রিনটা, এই যে প্রথম পার্টে যে গ্রিনটা, এটা মেবি 10 থেকে 12 বা 15 এরকম একটা ভ্যালু আছে। এই লেভেলে হচ্ছে ইজি থাকে এই টুলস অনুযায়ী। তারপরে যখন বেশি বাড়তে থাকে তখন আস্তে আস্তে করে এটা মিডিয়াম লেভেলে চলে যায়। আবার এই জিনিসটাই কিন্তু ডিপেন্ড করে কিসের উপর ডিপেন্ড করে, যে ও যে রেজাল্টগুলো পাচ্ছে সেই রেজাল্টগুলোর ওয়েবসাইট। দেখেন আমি যদি ওয়েবসাইটগুলো একটু দেখি, একটা রেজাল্টও পেয়েছে, একটা রেজাল্টও বের করেছে, ইটিং ওয়েল,
এই ওয়েবসাইটের, আমি যে কথাটা বলছি যে এই ওয়েবসাইটের এজের উপর ডিপেন্ড করতেছে বা এর যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথের উপর ডিপেন্ড করতেছে। এবার এই ওয়েবসাইটটাকে আমি অ্যানালাইসিস করে দেখাই আপনাদের। দেখেন এই ওয়েবসাইটের মান্থলি ট্রাফিক কত বা এই ওয়েবসাইটটা কতটা পপুলার। দেখেন এই যে ডোমেইন অথরিটি না, আমরা যে ডি এর কথা বলছি না, এটা কি আছে? ডোমেইন রেটিং। বুঝতে পেরেছেন? এর ডোমেইন রেটিং কত? 81। এ কিন্তু অনেকটা টপ লেভেলে, এক সম্পূর্ণ কিন্তু টপ লেভেলের ওয়েবসাইট, সম্পূর্ণ টপ লেভেলের ওয়েবসাইট। আপনি কিন্তু একে টপকাইতে পারাটা খুবই ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট হবে এই কিওয়ার্ডে যদি একে 1 নাম্বার থেকে সরাইতে চান। এই কিওয়ার্ডের উপরে আপনি শিওর থাকেন যে অনেকগুলো ওয়েবসাইট আছে যাদের ডোমেইন রেটিং অনেক হাই লেভেলের। এই জন্য আপনাকে দেখাচ্ছে যে 1 থেকে 10 নাম্বার যে পজিশনটা আছে সেই পজিশনে অনেকগুলো ওয়েবসাইট আছে যাদের ডোমেইন রেটিংটা অনেক বেশি। কি কি করলে এত হাই লেভেলে উঠে আর কি কি করলে উঠে না? এটা হচ্ছে যে আপনাকে ইনফরমেটিভ কন্টেন্ট লিখতে হবে, তারপরে হচ্ছে গুগলের সাথে অনেকদিন ধরে কাজ করতে হবে ডোমেইন রেটিংটা বাড়ানোর জন্য। আপনাকে প্রচুর আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে তাদের সাথে আপনার সম্পর্ক বানাইতে হবে, আপনার মার্কেটিং নিজে করতে হবে, অনেকগুলো প্রসেস আছে। অনেকগুলো প্রসেসের পরে ডে বাই ডে এই নাম্বারটা বাড়তে থাকে, আদারওয়াইজ কিন্তু বাড়ে না। আপনার কি পরিমাণ আচ্ছা, এইভাবে আমরা দেখবো কিভাবে এই যে আপনি প্রসেসিং এ দেখাচ্ছেন আমরা এইভাবে যে এগুলো সার্চ করতে পারবো, দেখতে পারবো? এই টুলসটা হচ্ছে প্রিমিয়াম টুলস। আমি যদি ফ্রি টুলসে কোনো দেখাই, এই ফ্রি টুলসে এত ইনফরমেশন কিন্তু দেখায় না, ফ্রি টুলসে এত ইনফরমেশন দেখায় না। ফ্রি টুলসে হচ্ছে যে উবার সাজেস্ট ভালো ফ্রি টুলসের ভিতরে, সেখানে একটা জিনিস নিয়ে আপনারা কাজ করতে পারেন যে উবার সাজেস্ট অনুযায়ী আপনারা যেহেতু এখনো জিনিসটা স্ট্রাকচার পজিশনে আছেন, আপনারা একটা স্ট্রাকচার তৈরি করবেন, সেই হিসেবে আপনারা এই টুলসটা ব্যবহার করতে পারেন উবার সাজেস্টটা। উবার সাজেস্ট যখন আপনারা কন্টেন্ট লেখা বুঝতে পারবেন বা কিওয়ার্ড গুলো কোথায় কোথায় কন্টেন্টের ভিতর দিতে হবে, তখন আপনারা যখন এসইও যদি প্রফেশনালি শুরু করেন তখন আপনারা প্রিমিয়াম টুলসে কাজ করতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে না আপনি এখন থেকে প্রিমিয়াম টুলসও শিখবেন, আপনি করতে পারেন। কিভাবে? আমি যেভাবে কাজ করি এটা হচ্ছে আমি পার মান্থে কিনে নিই, পার মান্থে একটা অ্যামাউন্ট দিয়ে কিনে নিই। মানে কিছু গ্রুপ আছে যে গ্রুপগুলো হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন। হ্যাঁ, মান্থলি সাবস্ক্রিপশন কিনে নিই। ওটা আপনার অ্যামাউন্ট পরে হচ্ছে আমরা একটা অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে 1100 টাকাতে আমি 10টা টুলস ইউজ করি। আর আপনাদের যেটা দেখাচ্ছে সেটা কি কোনটা কিনেন আপনি? এই যে উবার সাজেস্টে? না, উবার সাজেস্ট না, আমি দেখাচ্ছি। এই যে এই টুলস গুলো, এগুলো সব এসইও ক্ষেত্রে করা হয়। এক একটা ওয়েবসাইট মানে এক এক ধরনের টুলস। তাহলে এক একটাতে ঢুকলে আমরা এক একটা পাবো না? হ্যাঁ, এক এক ধরনের। সবগুলাই কি স্যার? বলেন। সবগুলাই কি 1100 টাকাতে কিনেছেন? 10টা টুলস আমাকে দেয় হচ্ছে 1100 টাকা। মানে প্রত্যেকটা 100 টাকা করে পড়ে। ওরা প্যাকেজ আকারে যখন বিক্রি করে তখন কিন্তু আপনাকে 1100 দিবে, আর যদি আপনি সিঙ্গেলি কিনতে চান তখন হচ্ছে যে 500 600 এরকম নিবে। তাই স্যার প্যাকেজ আকারে কিনলেই ভালো। প্যাকেজ আকারে কেনাটা বেটার আপনারা যদি শিখতে চান, কাজ শিখতে চান। আচ্ছা, অবশ্যই স্যার, অবশ্যই কাজ শিখতে চাই। আচ্ছা, আমি সেজন্য তো এগুলো জানতে চাচ্ছি। আচ্ছা, আমি একটা টপিক থেকে সরে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই এসইও ডিফিকাল্টিটা। হ্যাঁ, এসইও ডিফিকাল্টিটা ফার্স্ট থিং হচ্ছে যে আমাদের সাইটের এজ। তারপরে হচ্ছে আরেকটা জিনিস আমি বলেছিলাম, দেখেন এই জায়গাটায় যে কন্টেন্টটা লেখা আছে এই কন্টেন্টটা কিন্তু প্রচুর ইনফরমেটিভ কন্টেন্ট। খেয়াল করে দেখেন কেন আমি ইনফরমেটিভ বলছি, কথাটা কেন বলছি। এ ওয়েট লস রেসিপি দিয়েছে, আপনি কিভাবে ওয়েট লস করতে পারবেন, আপনি কিভাবে আপনার ওয়েট লসের মিল যেটা আপনি খাবেন সেটা আপনি কিভাবে প্রিপারেশন করবেন, এবং আপনার ডে প্ল্যানও কিন্তু সে দিয়ে দিয়েছে। মানে সে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছে।
তো এই কন্টেন্টটা হচ্ছে সম্পূর্ণ ইনফরমেটিভ একটা কন্টেন্ট। গুগলের কাছে মনে হয়েছে যে ঠিক আছে, এই কন্টেন্টটা সবকিছু আছে, আমি একে 1 নম্বরে রাখবো, মানে এর নাম্বারিংটা বেশি দিয়ে রাখছে। আবার এই পেজটা কিন্তু দেখেন, এই পেজটা কিন্তু অনেক পরিচিত হওয়া বা এই পেজে প্রচুর ভিজিটর আসে বিধায় গুগল কিন্তু এই যে অ্যাড দিয়ে রাখছে, দেখেন এই যে ভীষণের অ্যাড দিয়ে রাখছে বা অন্যান্য যে অ্যাড গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু গুগল অ্যাড দিয়ে রাখছে। যে পেজে কিন্তু ভিজিটর বেশি থাকে গুগল কিন্তু সেই পেজে অ্যাড দিয়ে রাখে। তো নিশ্চয়ই এই পেজের ভ্যালু বেশি, ভিজিটর আসতেছে প্রচুর, এই জন্য গুগল অ্যাড দিয়েছে, এটাও একটা রিজন। তারপরে দেখেন কন্টেন্ট নাম্বার, এই ওয়েবসাইটটা এই যে ইটিং ওয়েল, এই ইটিং ওয়েল ওয়েবসাইটে দেখেন যে অনেকগুলো ক্যাটাগরি আছে, কিন্তু আপনি যদি এই ক্যাটাগরিগুলোর ভিতরে যান প্রত্যেকটা ক্যাটাগরিতে অসংখ্য কন্টেন্ট পাবেন, আপনি প্রত্যেকটা ক্যাটাগরিতে অসংখ্য কন্টেন্ট পাবেন। খেয়াল করে দেখেন হেলদি রেসিপিতে আপনি কতগুলো কন্টেন্ট পাবেন, তারপরে স্পেশাল ডায়েটসে কতগুলো কন্টেন্ট পাবেন। দেখেন এই জিনিসগুলো হচ্ছে যে আপনার এই ওয়েবসাইটের ভ্যালুটা বাড়ায় দিচ্ছে। তো ওয়েবসাইটের ভ্যালু যখন বাড়ায় দিচ্ছে ও কিন্তু পজিশনটা ধরে রাখতে পারছে। আর আপনি যখন নতুন ওয়েবসাইটে কাজ করবেন, নতুন কিওয়ার্ডে কাজ করবেন, তখন এই কিন্তু আপনার কম্পিটিটর হবে। আপনি যদি একই কিওয়ার্ডে কাজ করতে চান তখন আপনার কিন্তু এসইও ডিফিকাল্টির সম্মুখীন হতে হবে। আমি কি জিনিসটা বোঝাতে পেরেছি ভাইয়া? জি স্যার। জি 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 বুঝতে পারছি। মানে আমি একই জিনিস নিয়ে যদি ওনার মানে আমি কাজ করতে চাই তাহলে ওনার সাথে আমার একটা কম্পিটিশন হবে, এটাই হচ্ছে লগা আমার হচ্ছে যে ডিফিকাল্টিটা আমি ফেস করব, এটাই হচ্ছে লগা এসইও ডিফিকাল্টি, মানে পার্ট অফ এসইও ডিফিকাল্টি, তাই তো? হ্যাঁ। তারপর আরো বিষয়ের উপর নির্ভর করে অফ পেজ এসইও। আমি একটা কথা বলেছিলাম যে আমরা একটা বাড়ি তৈরি করছি, ওই বাড়িটাকে আমি দেখানোর জন্য মানুষকে ইনভাইট করছি, বা আমি সবাইকে বলছি যে আমার বাড়িটা অনেক সুন্দর, এরকম একটা গল্প করছিলাম না আপনাদের সাথে? মনে নেই আমার মনে হয়। মানে আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড পরিচিত যারা আছে সবাইকে আপনি বললেন যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি এই রিলেটেড কন্টেন্ট লিখছি, তো তোমার যদি আরো বেশি জানতে চাও তাহলে আমার এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, আমরা কমেন্ট সেকশনে লিখি। বা ব্যাকলিংক যে নামটা আছে, এই জিনিসগুলো যে নাম্বারও কিন্তু ডিপেন্ড করে এই এসইও ডিফিকাল্টির জন্য। আবার কন্টেন্টের লেন্থের উপরে কিন্তু ডিপেন্ড করে। আপনার যারা কম্পিটিটর আছে খেয়াল করে যদি অনেক সময় দেখা যায় কি যে কম্পিটিটর যারা আছে তাদের কাছে এসইও ডোমেইন অথরিটি অনেক বেশি, পেজ অথরিটি অনেক বেশি, সবকিছু বেশি, কিন্তু আমি যে এক্সাক্ট কিওয়ার্ডে র্যাঙ্কিং করতে চাচ্ছি ওই কিওয়ার্ড দিয়ে যে কন্টেন্টটা লেখা আছে, আমার কম্পিটিটর যারা কন্টেন্টটা লিখছে তাদের কন্টেন্টের লেন্থ হচ্ছে কম বা তাদের ইনফরমেশন কম আছে, সে নাম্বার মনে করেন যে 200 বা 300 ওয়ার্ডের লিখছে অথবা 500 ওয়ার্ডের লিখছে, কন্টেন্ট লিখছে। ওই জায়গাটায় যদি আমরা কাজ করতে পারি খুব ভালো ইনফরমেশন দিয়ে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমরা যদি চিন্তা করি বা কন্টেন্টটাকে আমরা অনেক বেশি ইনফরমেটিভ করি বা 1000 ওয়ার্ডের বেশি করি বা 2000 ওয়ার্ডের বেশি করি, তাহলে কিন্তু গুগল তখন আপনাকে চিন্তা করবে যে আপনি এই বিষয়ের উপরে খুব ভালোভাবে জানেন এবং খুব ভালোভাবে লিখছেন, তখন আপনাকে র্যাঙ্কিং দেওয়া শুরু করবে টপের দিকে। এটাও কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে ইনফরমেটিভ এবং ডিটেইলস। হ্যাঁ, আপনাকে এই জিনিসটা খুব বেশি মেনটেন করতে হবে গুগলের ক্ষেত্রে। এগুলি করলে তো আমার ওয়েবসাইটে মানুষ বেশি করবে, মানে ভিজিট করবে, হ্যাঁ ভিজিট করবে, সার্চ করবে। হ্যাঁ, আপনার তথ্যটা আপনার যখন কোনো কিছু নিয়ে সার্চ করবে তখন আপনার ওয়েবসাইটটা সামনে আসবে। এগুলো এসইও করা মনেই তো হচ্ছে তাহলে ওয়েবসাইটকে ডেভেলপ করা। হ্যাঁ, ওয়েবসাইটের পুরো জিনিসটাকে ডেভেলপ করা, পুরো সিস্টেমটাকে ডেভেলপ করা, সেখানে কন্টেন্ট থেকে শুরু করে জি সেটাই, পুরো সিস্টেমটাকে ডেভেলপ করা হচ্ছে মানুষের কাছে পৌঁছাতে এসইও করা, কিছু বিষয়গুলো এসইও করা। জি হ্যাঁ, এইগুলোই আর কি। আচ্ছা, কন্টেন্ট স্ট্রাকচার। এখন দেখেন আমি একটু যদি আগের দিকে ফিরে যাই, ভাই আপনার একটা পেজ দেখাচ্ছিলেন না? হ্যাঁ এই পেজটা, যে আরেক কি যেন পেজটার নাম? দাঁড়ান, আসুক আসুক আসুক। হ্যাঁ বলেন ভাই। এই পেজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? না উনি ওই স্যার ওই যে ওটার কথা বলছে, ওই এজ শ্রাফ না কি লেখা ছিল আর কি। না না না, আমি হচ্ছে যে এসইও ডিফিকাল্টি যেটাতে 31 আসলো ওই পেজটার কথা বলছি আমি। ওই পেজটাতে একটু জান।
ও হুম বলেন। এটা না ওয়ার্ড সার্ভিস না, এই যে হ্যাঁ হ্যাঁ এটা, হুম এটাতে একটা ভ্যালু দেখাচ্ছিলেন, এটা মানে পেজ আর একটা পেজ মনে হয় ছিল যে ওই ওয়েবসাইটের একটা র্যাঙ্কিং দেখাচ্ছিলেন, একটা পেজ আসছিল, হুম ওই পেজটাতে জানি একটু, না না না, দাঁড়ান দেখাচ্ছি। ওখানে কয়েকটা ভ্যালু ছিল, ব্যাকলিংক ভ্যালু আর দেখাচ্ছি, কয়েকটা দেখাচ্ছি। ভ্যালু ছিল। হ্যাঁ 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 ছিল এখানে, দেখাচ্ছি। এই যে এই জিনিসটা, হুম 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 বলুন। এখানে আমার কয়েকটা জিনিস আছে, মানে প্রশ্ন আছে, সেটা হচ্ছে ব্যাকলিংক। হুম দ্যাট মিন্স এটাও তো এসইও ডিফিকাল্টিতে একটা এফেক্ট করতেছে, তাই না? হ্যাঁ এটা করে। ব্যাকলিংক, তারপর রেফারিং ডোমেইন, তারপর অর্গানিক কিওয়ার্ডস, অর্গানিক ট্রাফিক, আর হচ্ছে ট্রাফিক ভ্যালু। এই কয়েকটা সম্পর্কে একটু যদি মানে 4-5টা সেন্টেন্স বলতেন। ব্যাকলিংক জিনিসটা হচ্ছে সোজা ভাষায় আপনার ওয়েবসাইটের মার্কেটিং করা। আমরা ব্যাকলিংক নিয়ে আমরা পরবর্তীতে ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে প্রচারণা করা, আপনার যারা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন সেই ইন্ডাস্ট্রি যারা আছে তাদের সাথে আপনার পরিচিত হওয়া, এটা হচ্ছে ব্যাকলিংকের একটা প্রসেস। রেফারিং ডোমেইন হচ্ছে কাদের সাথে পরিচিত হওয়া, কাদের সঙ্গে পরিচিত হওয়া বললেন, শব্দটা বুঝিনি। আপনার যে ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করছেন, আপনি ওয়েট ডায়েট প্ল্যান নিয়ে কাজ করছেন না, সেখানে আপনার ইন্ডাস্ট্রি কি, হেলথ ইন্ডাস্ট্রি বা ওয়েট লস ইন্ডাস্ট্রি, জি জি হেলথ, এদের সাথে আপনার পরিচিত হওয়া। এই রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, এই যারা যেসব ওয়েবসাইট এদের নিয়ে কাজ করে এই ইন্ডাস্ট্রিতে কাছে, তাদের সাথে পরিচিত হওয়া। স্যার আপনার ডোমেইন লিংকটা কি এখনো বের হয়েছে স্যার? মানে আপনি কি পাবলিশ করছেন আপনার ডোমেইন, মানে আমি আপনার এখন সাইটটা? করিনি, মানে ওপেন করা আছে কিন্তু হচ্ছে গুগলে সাবমিট করিনি আমি এখনো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এই রেটিং গুলা কিছু শো করবে না যদি সার্চ দেন। শো করবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ব্যাকলিংকের মেইন জিনিসটা বুঝতে পারছেন ভাইয়া? জি জি বুঝতে পারছি। আচ্ছা, রেফারিং ডোমেইন যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে, আপনি তো পরিচিত হলেন, আপনি মনে করেন পরিচিত হলেন, অনেক সময় আমরা রেফারেন্স করি না, রেফারেন্স দিই না যে ঠিক আছে আমার কাছে এই ইনফরমেশন নাই, আপনি ওর কাছ থেকে যে এই ওয়েবসাইটে যে আপনি ইনফরমেশনটা পেতে পারেন, বা ওইখানে ডিটেইলস লেখা আছে, এরকম কিছু বলি না আমরা, বা আমরা অন্য ক্ষেত্রে অন্যভাবে বলি। জি জি বলি। এই যে রেফারিং ডোমেইনটা হচ্ছে এই প্রসেস, বিভিন্ন ডোমেইন থেকে একে সাজেস্ট করা আছে যে এই পেজটাকে সাজেস্ট করা আছে, এই পেজে ইনফরমেশনগুলো ডিটেইলস আছে, এটা হচ্ছে রেফারিং ডোমেইন। আচ্ছা, আমি এই জায়গায় একটা জিনিস বলি, ধরেন আমরা একটা পেজে ঢুকলাম, অনেক সময় দেখা যায় ডান পাশে কয়েকটা মানে রিলেটেড ডোমেইন বা রিলেটেড রেফারেন্স পেজ দেখা, যেগুলো ওইটাই তো হচ্ছে রেফারিং, তাই তো? আচ্ছা, এখন ওইগুলাতে এই যে আমার কাছে যে রেফারেন্স ডোমেইন গুলো আসতেছে, এই ডোমেইন গুলা কি আমরা ওর সঙ্গে যোগাযোগ করে এই লিঙ্ক গুলা নেই, নাকি মানে প্রসেসটা কি? যদিও এটা পরে শেখাবেন, মানে এই প্রসেসটা হচ্ছে ব্যাকলিংকের প্রসেসের সাথে খুব জড়িত। এই পুরো জিনিসটা হচ্ছে ব্যাকলিংকের প্রসেস। ব্যাকলিংকের অনেক এটা অনেক বড় একটা ফিল্ড কিন্তু ব্যাকলিংক। এখানে আমাদের যে কাজটা করা লাগে সেটা হচ্ছে যে তার সাথে ইমেইলে কন্ট্যাক্ট করা লাগে, ফিনান্সিয়াল বেনিফিট গিভ এন্ড টেকেনের বিষয় আছে, তারপরে হচ্ছে যে তার যদি কোনো ইরর আপনি ধরাই দিতে পারেন ওয়েবসাইটে, সে আপনাকে একটা রেফারেন্স করে দিতে পারে, মানে গিভ এন্ড টেকেনের রিলেশনশিপ আছে এই জায়গাটায়। সেটা ব্যাকলিংক যখন আমরা করব তখন আমরা জিনিসগুলো জানবো। অনেক সময় দেখা যায় যে এই রেফারিং ডোমেইন করতে যে হয় যে আপনাকে বলতে পারে যে ঠিক আছে আমি আপনাকে রেফার করে দিচ্ছি, আপনি আমাকে একটা ব্যাকলিংকের জন্য $10 দিবেন অথবা $20 দিবেন, এরকম একটা বিজনেস আছে কিন্তু। তখন আপনাকে ওটা পে করলে সে আপনাকে এই অপশনটা দিবে। আচ্ছা, অর্গানিক কিওয়ার্ড, তাই তো? এবার স্যার এই ব্যাকলিংকে যে 643 এর পাশে যে -39, এটা কি জন্য, কিসে কি মাইনাস হয়েছে মেইনলি? হয়ে গেছে, আরো 39টা ওয়েবসাইট থেকে সে ব্যাকলিংক পেয়েছিল, সেগুলো সে হারাই ফেলছে, তারা বাদ দিয়ে দিছে এই আর কি। আচ্ছা, অর্গানিক কিওয়ার্ড, তাই তো ভাই? আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করছি, এটা কি কাজের জন্য রিসার্চ করছি? র‍্যাঙ্কিং করার জন্য না? আমাদের কন্টেন্টটা সাজাবো, এই কন্টেন্টের ভিতর থেকে কিওয়ার্ড গুলো নিয়ে র‍্যাঙ্কিং করবে গুগল, আমাদের র‍্যাঙ্ক দিবে, সেটা দিতে পারে 10 নম্বর পেজে, 5 নম্বর পেজে। এই যে এক একটা কিওয়ার্ড ধরে ধরে আমাকে র‍্যাঙ্কিং দিচ্ছে বা একটা পজিশন সেট করে দিচ্ছে, এটা হচ্ছে
অর্গানিক কিওয়ার্ডের পজিশনিং, যে জিনিসটা টুলসে লেখা হচ্ছে অর্গানিক কিওয়ার্ড। দেখেন আমি যদি ক্লিক করে দেখাই, খেয়াল করে দেখেন, আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। অর্গানিক কিওয়ার্ডে কয়েক ইউএসএ তে কয়টা র্যাঙ্কিং করছে? 980টা। ইন্ডিয়াতে কয়টা? 184টা কিওয়ার্ড র্যাঙ্কিং করছে একটা পেজ থেকে, একটা পেজ থেকে। এইবার একটা কোশ্চেন করেন, সেটা হচ্ছে যে দেখেন একটা কোশ্চেন আসতে পারে যে আমি কন্টেন্টের স্ট্রাকচার দেখাচ্ছি, আমি বারবার করে একটা কথা বলছি, ইনফরমেটিভ কন্টেন্ট। ইনফরমেটিভ কন্টেন্ট যখন আপনি তৈরি করবেন, আপনার এলএসআই কিওয়ার্ড দিতে হচ্ছে, কন্টেন্টের ভিতরে এলএসআই কিওয়ার্ড দিতে হচ্ছে। আপনি পয়েন্ট, বিভিন্ন পয়েন্টের ভিতরে কিন্তু এলএসআই কিওয়ার্ড দিচ্ছেন, যখন ট্যাগ গুলো দিচ্ছেন H1 H2 H3 এগুলো যখন সেট করছেন সেগুলোও দিচ্ছেন। আবার কন্টেন্টের ভিতর থেকেও কিন্তু গুগল কিওয়ার্ডদের আপনাকে র্যাঙ্কিং করাতে পারে। এটা হচ্ছে তার উদাহরণ। এই জায়গাটা দেখেন, খেয়াল করে দেখেন, এই যে ভেজিটেরিয়ান ডায়েট ওয়েট লস প্ল্যান, এই লেখা এই শব্দটার কন্টেন্টের ভিতর আছে, কোনো না কোনো জায়গায় আছে। গুগল ওই কন্টেন্টটা যখন রিড করছে তখন সে দেখছে যে না ঠিক আছে, একে আমি এই কন্টেন্টটা দিয়ে আমি র্যাঙ্কিং দিব। এবং পজিশনটা কত দেখেন তো, 1 নাম্বার পজিশন, এবং এটা আমার কাছে যেটা মনে হচ্ছে টাইটেলে আছে, এই কন্টেন্টের টাইটেলে আছে। আমি যদি একটু দেখি, দেখে নেব একটু, দাঁড়ান। ওহো, এই যে ভেজিটেরিয়ান মিল প্ল্যান দেখছেন, এখানে কয়টা শব্দ আছে? ভেজিটেরিয়ান মিল প্ল্যান, আমি বুঝতে চাচ্ছি কোনটা। ভেজিটেরিয়ান ওয়েট লস প্ল্যান, ওয়েট লসটা আমি দেখি কোথায় আছে। ভেজিটেরিয়ান মিল প্ল্যান দেখি আমি, এই যে কন্ট্রোল এফ দি কন্ট্রোল ভি, আচ্ছা এটার ভিতরে দেয়া আছে। এখানে হচ্ছে ভেজিটেরিয়ান মিল প্ল্যান, এটা কোথায় দেয়া আছে বা কোন পজিশনে এটা পেয়েছে সেটা একটু দেখে নিয়ে একটু। দেখেন এই কিওয়ার্ডে ভেজিটেরিয়ান মিল প্ল্যান কত নাম্বার পজিশন আছে? 4 নাম্বার পজিশন আছে কিন্তু। আবার হেলদি ভেজিটেরিয়ান মিল প্ল্যান, এখানে আবার কিন্তু 1 নাম্বার পজিশনে সে আছে। এই দেখেন 1 নাম্বার পজিশনে সে কিন্তু রয়ে গেছে। হেলদি ভেজিটেরিয়ান মিল প্ল্যান, ভেজিটেরিয়ান মিল প্ল্যানস টু ওয়েট লস বা লুজ ওয়েট, এখানে কি আছে? 1 থেকে 2 নাম্বার পজিশনের মধ্যে সে কিন্তু আছে। এই 3টা কিওয়ার্ড খেয়াল করে দেখেন তো, এটা কি এলএসআই কিওয়ার্ড কিনা? এই 3টা কিওয়ার্ড, এই যে মার্ক করা 3টা জি ভাইয়া, কিওয়ার্ড। জি ভাই আপনি কি বুঝতে সবগুলোর পারছেন মধ্যে জিনিসটা? ভেজিটেরিয়ান আছে, তারপরে মিল আছে। হ্যাঁ, ভেজিটেরিয়ান মিল প্ল্যান জি জিনিসটা আমি বিষয়টা ধরতে পারছি। একটু একটু উপরে উঠেন ভাইয়া, মানে পেজটার উপরের দিকে একটু যান। এখানে এখানে এই যে অপশন যেটা দেখেছেন, ইউনাইটেড স্টেটে 980, ইন্ডিয়াতে 184, এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলাতে কি মানে এতগুলো কিওয়ার্ড, ডেমনস্ট্রেট এতগুলো কিওয়ার্ড ওই দেশে র্যাঙ্কিং করছে। আমরা লোকাল এসের কথা বললেন, ওই যে আমরা একটা সার্চ ভলিউম দেখছিলাম না, বাংলাদেশে কত 340, কিন্তু ইউএসএ তে কত 3300 বা 33000, এরকম একটা নাম্বার দেখছিলাম না। সার্চ ভলিউম, সার্চ ভলিউম এই জায়গাটায় হচ্ছে যে কান্ট্রি ওয়াইজও হচ্ছে কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং করে, আপনার কান্ট্রির উপরে কিন্তু ডিপেন্ড করে। যে বাংলাদেশে মনে করেন আমার এই কন্টেন্টের উপরে 5টা কিওয়ার্ড র্যাঙ্কিং করছে, কিন্তু আবার ইউএসএ তে করছে 10টা কিওয়ার্ড র্যাঙ্কিং করছে। এই র্যাঙ্কিং করাটাও কিন্তু সার্চ ভলিউমের সাথে রিলেটেড। সার্চ ভলিউমের সাথে রিলেটেড কিভাবে রিলেটেড? এই যে সার্চ ভলিউমের নাম্বারটা, মনে করেন 33,000 পার্সন আছে, এই 33,000 মানুষ কি একই কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে, না ওই রিলেটেড এলএসআই যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো লিখেও সার্চ দিচ্ছে? জি মানে ওই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে। এখন ওই রিলেটেড যখন কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে, তখন আমার এই ওয়েবসাইটের ভিতর থেকে এমন কিছু ইনফরমেশন আছে যেগুলো মনে করলো গুগল মনে করলো যে ওই দেশের ইউজারদের জন্য প্রয়োজন, বা ওই দেশের ইউজারদের ইনফরমেশন আমার ওয়েবসাইটে আছে, তখন আমার এখান থেকে কিওয়ার্ড পিক করে ওখানে র্যাঙ্কিং করে দিল। একটা জিনিস দেখেন,
মানে আমার আসলে আমার একটু প্রশ্নটা আমরা বুঝাইতে পারি নাই, মানে আমাদের এই জিনিসটা জানার দরকার আর কি। হ্যাঁ বলেন বলেন। ওই পেজটা থেকে ওই পেজটা একটু বের করেন, আমি মানে আমি একটা জিনিস ক্লিয়ার হচ্ছি না বারবার। হুম। ওই পেজটাতে যান যেটাতে দেখাচ্ছিলেন। এই তো এই পেজে। এই পেজটাতে। হ্যাঁ এই পেজে। এই যে হচ্ছে 980 এই ভ্যালুটা আপনি বলতেছেন কিওয়ার্ড র্যাঙ্কিং। আমরা মানে মানে র্যাঙ্কিং এর যে হচ্ছে ক্যাটাগরি বা র্যাঙ্কিং এর যেটা হচ্ছে সহজ ভাষায় আমরা বুঝি যে আসলে মানে কিসের উপর র্যাঙ্কিং হচ্ছে। মানে যেরকম ধরেন আমি বাংলাদেশে সার্চ দিলাম একটা ভ্যালু আসলো, ইন্ডিয়ার নাম যখন দিলাম তখন একটা ভ্যালু আসলো, ওটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। মানে আমি বুঝতে পারছি এটা সার্চ ভলিউম, মানে এতজন লোক সার্চ করছে। আর এই যে 980 এটা আপনি বলতেছেন কিওয়ার্ড র্যাঙ্কিং, মানে এই সংখ্যাটা আসলে মানে কি বোঝাচ্ছে এটাই বুঝতেছি না আমি। নাম্বার অফ কিওয়ার্ড র্যাঙ্কিং বুঝি নাই। নাম্বার অফ কিওয়ার্ডস, এই যে এটা এইটা number of keywords ranked in Google. That means আমরা তো শব্দ লিখছি ভাই কয়টা, ওইখানে 4টা শব্দ লিখছি না, মানে ডায়েট প্ল্যান যে 4টা শব্দ লিখছেন আপনি, ওটা হচ্ছে সিট কিওয়ার্ড। না ওই সিট কিওয়ার্ড ওটা বুঝছি আমি। আপনি এই যে এখানে আমরা কি দিয়ে সার্চ করছিলাম, এইখানে আমি যেটা সার্চ করছি আমরা সার্চ ভাই আমি বলি প্লিজ। এই যে এটা দিয়ে এই যে ওয়েট লস প্ল্যান ওয়েট আমরা সার্চ করছিলাম, ওই যে জাস্ট এ মিনিট। এটা হচ্ছে আমার ওয়েট লস দিয়ে ডায়েট প্ল্যান দিয়ে প্রথমে আমি শুরু করেছিলাম, সেখান থেকে আমি দেখলাম যে সার্চ ভলিউম অনেক বেশি, সেখান থেকে আস্তে আস্তে করে একটু শর্ট সার্চ ভলিউম আনছিলাম। তখন আমার মেইন কিওয়ার্ড আমি ধরলাম কাকে, একে। কোনটাকে পুরো জিনিসটাকে ধরছেন, হাউ টু লস ওয়েট ইন ভেজিটেরিয়ান ডায়েট। মাউস কই স্যার? ভাইয়া মাউস তো দেখা যায় না, কোথায় কোথায় ক্লিক করতেছেন? হ্যাঁ এই জায়গাটা। এখন এইটার উপর আমি একটা কন্টেন্ট লিখব, বুঝতে পেরেছি? জি। এখন এইটার উপরে কন্টেন্ট লেখার সময় আমি তখন চিন্তা করে দেখলাম যে আমার এখানে কি কি অ্যানালাইসিস করা লাগবে আমার। সেই জায়গাটা আসছিল এই যে এসইও ডিফিকাল্টির বিষয়টা। তারপর আমার কম্পিটিটর ওয়েবসাইট আসছিল, জি, টপ র্যাঙ্কে কারা আছে, সেখান থেকে আমি এই ওয়েবসাইটে আসছিলাম। এই ওয়েবসাইটে একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা কোথায় দেখেন, এই কন্টেন্টটা আমি একটু যাই, এই কন্টেন্টটা ওপেন করা লাগবে। এই যে একটা বড় একটা কন্টেন্ট লেখা আছে, ওকে। এই কন্টেন্টের ভিতর থেকে আমি এই কন্টেন্টটাকে অ্যানালাইসিস করলাম বা ওই পেজটাকে অ্যানালাইসিস করলাম যে ও কেন 1 নম্বরে আছে বা গুগল কেন ওকে 1 নম্বরে দিছে। এটা কি ওই পেজ? হ্যাঁ এটা কি ওই পেজ? হ্যাঁ, এইখানে যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে যে এই পেজের অ্যানালাইসিস। অ্যানালাইসিস রেজাল্টটা হচ্ছে এইখানে। ভাই আপনি কি এটুকু বুঝতে পারছেন? জি, এটুকু বুঝতে পারছি। এবার দেখেন অ্যানালাইসিস রেজাল্টটা আমি যেটা দেখলাম, এই পেজে ব্যাকলিংক নাম্বার কত? 643টা। 643। জি। রেফারিং ডোমেইন কতগুলো? 76। 76টা। কিওয়ার্ড কি করছে? 1.7k। এতগুলো অর্গানিক কিওয়ার্ড গুগল পিক করছে। এতগুলো নাম্বার অফ কিওয়ার্ড গুগল ওই কন্টেন্টের ভিতর থেকে পিক করে নিছে। এইবার দেখেন, আচ্ছা এইখানে হ্যাঁ বলেন। আচ্ছা এই যে অর্গানিক কিওয়ার্ড 1.7k, এই অর্গানিক যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কি ওই পেজের মধ্যে কি এতবার আছে এরকম কিছু? এই যে যতগুলো কিওয়ার্ড আছে না, এই যতগুলো ওয়ার্ড ক্লিক করছে না, এই সবগুলো এইটার ভিতরে আছে, এই কন্টেন্টের ভিতরে আছে। এই সবগুলো কন্টেন্টের ভিতরে আছে। তারপরে হচ্ছে এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের মাধ্যমে ব্যাকলিংক পেয়েছে, যে অন্য ওয়েবসাইটে মনে করেন যে এরকম কিছু ওয়ার্ড আছে, যে দেখেন আমি দেখাই দিচ্ছি, এরকম মনে করেন একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড দিয়ে এখানে দেখা দিচ্ছে এরকম একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড দিয়ে মনে করেন অন্য একটা ওয়েবসাইট আছে, যখন আপনি ক্লিক করতেছেন সাথে সাথে এই ওয়েবসাইটে চলে যাচ্ছে। এই সব কিছু মিলে গুগল পিক করছে।
মানে এই ধরনের যতগুলো মানে ওয়েব মানে কিওয়ার্ড সম্বলিত এই ধরনের কিওয়ার্ড সম্বলিত কতগুলো ওয়েবসাইট আছে, তাই তো ঘটনা? দুই ধরনের দেখেন, এই ওয়ার্ডগুলো জি কোথায় আছে? প্রথমে কন্টেন্টের ভিতরে আছে, আবার অনেকগুলো জি এখানে কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো বিভিন্ন যে ওয়েবসাইটগুলো রেফারিং ডোমেইন দিছে, মানে রেফার করছে, তা একটা জি লিংকের মাধ্যমে তো রেফার করছে, জি ওই জায়গাটায় জি ওই ওয়ার্ডের সাথে লিংকটা করে দেয়া আছে। এবং সেই সেই এখানে যখনই ওয়েবসাইটে ক্লিক যেসব করছে, কন্টেন্ট আছে, হ্যাঁ, সেই কন্টেন্টের কিওয়ার্ড গুলো এখানে অ্যাড হবে, তাই না কি? ওই কন্টেন্ট কিওয়ার্ডগুলো অ্যাড হবে না, সে যখনই ক্লিক করছে তখন আবার এই ওয়েবসাইটে চলে জি আসছে। ওই ওয়ার্ডগুলো কিন্তু গুগল পিক করে যে কোন কোন ওয়ার্ডের মাধ্যমে কি লিংক দেওয়া হয়েছে। আমি আচ্ছা আবার বুঝাই, জি এই যে একটা ওয়ার্ড শব্দ দেখতেছেন না, এই শব্দটা কোনটা? মাউসের দিকে খেয়াল করেন। বিফ জি 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 বিফলেস ভেগান ট্যাকোস এটা? এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আরেকটা জায়গায় চলে যাবে না? হ্যাঁ, জি এই যে চলে গেছে। এখন দেখেন, মনে করেন যে এই জায়গাটায় এটা অন্য একটা ওয়েবসাইট, চিন্তা করে দেখেন যে এটা অন্য একটা স্যার ওয়েবসাইট। এগুলা সাবডোমেন লিংক হওয়ার কথা তো। ওয়েট, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এরকম একটা ওয়ার্ড দেয়া আছে, যে ওয়ার্ডের ভিতরে লিংক করা আছে কি আমরা যে ওয়েবসাইটটা অ্যানালাইসিস করছি সেই ওয়েবসাইটটা। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। জি ভাই আপনি কি বুঝতে পারছেন? জি আমি বুঝতে পারছি। তখন যখনই দেখেন এখানে যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করলে চলে যাচ্ছে কোথায়? আমরা যে ওয়েবসাইট অ্যানালাইসিস করছি সেই ওয়েবসাইটে। গুগল তখন জি এই কিওয়ার্ডটাকে কিন্তু পিক করবে, এই গুগল এই কিওয়ার্ডটাকে পিক করবে যে কোন ওয়ার্ডের সাথে আমার এই লিংকটা ক্রিয়েট করা আছে। আচ্ছা আচ্ছা, মানে এটারও এসইও করা লাগছে। হ্যাঁ, এগুলো এসইও প্রসেস। এই সব কিছু ওয়ার্ড কি করছে এই জায়গাটা অ্যাড করা আছে। মানে ওই ওয়েবসাইটে এই ওয়ার্ড গুলাও আছে, হ্যাঁ এম আই রাইট? হ্যাঁ, আচ্ছা ওকে ভাইয়া, এটা আমি বুঝছি, কিন্তু আমার কথা হচ্ছে, আমি সরি মানে একই প্রশ্ন বারবার সমস্যা নেই, বলছি আপনি না বলেন। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে এই যে 980 হুম, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কোন ভ্যালু? কতগুলো ওয়ার্ড গুগল কাউন্ট করলো, কতগুলো কিওয়ার্ড গুগল পিক করলো। কতগুলো ওয়ার্ড গুগল কাউন্ট করলো, কতগুলো ওয়ার্ড গুগল পিক মানে করলো, এই 980টা কিওয়ার্ড কি গুগল মানে পিক করছে, ওর কন্টেন্টের ভিতর থেকে গুগল পিক করে নিছে। এটা কার কন্টেন্ট? শুধু ওই এই ওয়েবসাইটের কন্টেন্ট নাকি যতগুলো ওর সাথে লিংক করা আছে সবগুলো সবকিছু ঘেটে মিলাই, গুগল এটা নিছে? সবকিছু মিলাই। আচ্ছা আর এটা এটা এই এটা কি কিওয়ার্ড মানে গুলো একটা একটা পেজের জন্য নাকি এক থেকে এক যতগুলো আনলিমিটেড আছে সবগুলো মিলায়? সবগুলো মিলাই আপনি। হ্যাঁ, সেটা হতে পারে। আচ্ছা ওকে আমরা গট ইট। ভাবতেছি যে আমার মনে হয় যে ভাইয়াটা কোশ্চেন করতেছে বারবার, বোধহয় আমরা ভাবতেছিলাম যে একটা কন্টেন্ট থেকে কি এতগুলা কিওয়ার্ড পাওয়া যায়, তাই না ভাইয়া? ওর যে ভাইয়া content- কোশ্চেন করছেন তার ওর নাম না কি? content-এর আমি length ভাবতেছিলাম যে 980টা গুগল আসলে কিভাবে র‍্যাঙ্ক করছে, শুধু একটা ওয়েবসাইট থেকে র‍্যাঙ্ক করছে না, ওর সাথে যতগুলো লিংক করা আছে সবগুলো থেকে করছে। এখন আমি বুঝতে পারলাম যে সবগুলো থেকে করছে। ওর সাথে যদি 1000টা লিংক থাকে বা 1000টা ওয়েবসাইট যদি গুগলে পেস্ট করা থাকে, তাহলে সবগুলো ঘেটে গুগল ওই ওই ভ্যালুটা নিয়ে আসে 980। মানে Am I এর right? সাথে রিলেটেড, এর সাথে রিলেট থাকতে হবে, জি এর সাথে কোনো না কোনো ভাবে লিংক থাকতে জি হবে। জি জি সেটা আপনার সাবডোমেন জি হোক, জি রেফারিং ডোমেইন হোক, ব্যাকলিংক হোক, আচ্ছা এর সাথে রিলেট থাকতে হবে। এই ওয়েবসাইটের সাথে এলএসআই হোক ওটাও, হ্যাঁ। এলএসআই কিওয়ার্ড তো নিচেই হোক, এলএসআই কিওয়ার্ড আগে পিক করে বসে আছে, তারপরেও খেয়াল করে দেখছে আর কোন কোন জায়গার মাধ্যমে এর সাথে সম্পর্ক আছে। আচ্ছা ভাই, এই পেজে এখানে একটা জিনিস লেখা আছে দেখেন, একটা ভলিউম কেডিসি সিপিসি এটা বুঝছি, ট্রাফিক পজিশন ইউআরএল এটা বুঝছি। আমার কথা হচ্ছে দেখেন ট্রাফিক নিচে অ্যারো চিহ্ন, মানে এটার ভ্যালুটা কি বোঝাইছে? 6, এটার মিনিংটা কি ট্রাফিক? আচ্ছা আচ্ছা হাসান ভাই, আমি আপনাকে একটা কথা বলি। জি এই প্লিজ। এই টুলসটা হচ্ছে কি প্রিমিয়াম টুলস। আমি জি। আমার দেখানোর ইচ্ছা ছিল আপনাদের, এই জিনিসটাকে আমি আপনাদের শেখাই দিব। এই প্রিমিয়াম টুলসের পুরো জিনিসটা আমি আপনাদের শেখাই দিব। আমি হচ্ছে যে আগে প্রথম থেকে শুরু করি, মানে বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার পরে আপনারা যখন কন্টেন্ট লিখতে পারবেন,
কন্টেন্ট যখন অ্যানালাইসিস জি করবেন তখন এই জিনিসগুলো কিন্তু খুব বেশি লাগবে। কারণ এখন যদি আমি বেসিকটা না ধরে এই পুরো টুলসটা নিয়ে আলোচনা করি, এই টুলস নিয়ে যদি আমি আপনাদের শেখাই, আমি কিন্তু 3টা ক্লাস নিতে পারবো টুলস নিয়ে, শুধুমাত্র টুলস নিয়ে। কারণ এখানে দেখেন অনেক কিছু শেখার আছে। আপনি তো এইগুলো দেখতেছেন, এখানে দেখেন খেয়াল করে দেখছেন, জি 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 এগুলো কিন্তু সব অনেক ভ্যালু অ্যানালাইসিস, আসছে। কিওয়ার্ড অ্যানালাইসিস ক্ষেত্রে প্রয়োজন হয় সবগুলো। এখন আমরা যদি ওই ওকে ভাইয়া, ঠিক আছে। আমরা ওই কন্টেন্টটা শুরু করছিলাম না, ওটা যদি আস্তে একটু হ্যাঁ দেখি, হ্যাঁ দেখার পরে জি প্লিজ। আমরা যখন শুরু করব তখন ওটা ক্লিয়ার দেখাই দিব। মনে করে ঠিক দিন, আছে আমি ভাই, দেখাই দিব, হ্যাঁ সমস্যা ওটাই নেই। ওটাই করেন, হ্যাঁ একটা ধারাবাহিকতা থাকবে তাহলে। চিন্তা করেন না, আমি এটা আপনাদের শিখাই দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনি কি এসইও নিয়ে কাজ করেন কিনা? না ভাই, এখনো মানে দেখতেছি ভিডিওগুলো, বোঝার চেষ্টা করতেছি, এই জন্য নানান ধরনের প্রশ্ন আসে আর কি। আপনাকে আমি একটা কথা বলি, জি প্লিজ। আপনার বেটার একটা ডিসিশন হয়, সেটা হচ্ছে যে আপনি যদি এখন একটা সাইটের কাজ করা শুরু করেন, আচ্ছা আপনি জিনিসটা আপনি আরো ক্লিয়ার করে বুঝতে পারবেন। কারণ এখন আপনি কোশ্চেন করতেছেন, কিছুক্ষণ পরে কিন্তু জিনিসটা ভুলে যাবেন। কারণ আপনার, আমি কেন কোশ্চেনটা করলাম, আপনার কিছু কোশ্চেন আছে খুবই লজিক্যাল, যারা এসইও তে কাজ করে তারা এই ধরনের কোশ্চেন করে, বুঝছেন? তো আমি জানি না আপনি এসইও কাজ করেন কিনা। এখন জিনিসটা হচ্ছে যে আপনি যদি এসইও কাজ করেন, তাহলে যদি অ্যাপ্লাই করতে থাকেন এখন, তাহলে জিনিসগুলো খুব ইজিলি আপনি জিনিসটা মাথায় রাখতে পারবেন, বা পরবর্তীতে ওই কোশ্চেন, ওর থেকে বেটার কোশ্চেন কিন্তু আপনার কাছ থেকে আসবে, আরো ডিটেলস কোশ্চেন আসবে। থ্যাংক ইউ ভাই। আমি আপনার কোশ্চেন আমি নিয়ে কিন্তু ইনশাআল্লাহ কিছু মাইন্ড করতেছি না ভাই, সিরিয়াসলি। না, আমি আসলে ভাবি যে মাঝে মাঝে চাইল্ডিশ প্রশ্ন করে ফেললাম নাকি আপনার কাছে, না, আপনি কোশ্চেন করেন। দেখতে পাবেন বিরক্ত আমরা তো হয়। ভাই চাইল্ডই, এই 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 সেক্টরের চাইল্ড, কিছু জানি না, প্রশ্ন তো আসবেই। না, সমস্যা নেই, আপনারা কোশ্চেন করেন, আমি কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য তো আছি, সমস্যা নেই। আচ্ছা, আমি একটু এই পয়েন্টগুলোতে আসি, তারপরে আমরা কথাগুলো বলি। কি পয়েন্টস কি কি আছে সেটা দেখি। আমরা কন্টেন্টের স্ট্রাকচার দেখছিলাম। কি পয়েন্টস গুলো বলতে আমি হচ্ছে কি, যেটা কাজ করব, যদি আমি ডায়েট প্ল্যান ফর ওয়েট লস দিই, তাহলে হচ্ছে যে আমি এখানে লিখবো হচ্ছে কি পয়েন্টস গুলো আমি দেখছি, কি কি হতে পারে আমার কন্টেন্টের ভিতর, কোন কোন পয়েন্ট আমি কন্টেন্টে লিখতে পারি, যে হোয়াট ইজ ডায়েট প্ল্যান, why you need diet plan, weight loss diet plan, recipe, এই জিনিসটা কি দেখছেন? আমি কয়েকটা ওয়ার্ড লিখলাম, এই যে কয়েকটা ওয়ার্ড লিখলাম, জাস্ট আমি কয়েকটা ওয়ার্ড লিখছি। এইবার আমি এই ওয়ার্ডগুলো, আমরা যখন কন্টেন্ট লিখবো তখন এই ওয়ার্ডগুলো কিভাবে সাজাবো, এবার হচ্ছে এলএসআই কিওয়ার্ডের কাজ আসবে। এবার এলএসআই কিওয়ার্ডের আমরা হেল্প নিব। এবার দেখেন আমাদের কি আছে, ডায়েট প্ল্যান ফর ওয়েট লস। এলএসআই কিওয়ার্ডের জন্য আমরা কোন ওয়েবসাইটটা ইউজ করছিলাম? অ্যানসার দ্য পাবলিক, এই একটা ওয়েবসাইট ইউজ করছিলাম। গেলাম সেই ওয়েবসাইটে, আমার মেইন যে কিওয়ার্ডটা আছে আমি সেটা পেস্ট করলাম, সার্চ দিলাম। নেটের স্পিড অনেক স্লো, এই বৃষ্টি হওয়ার পরে নেটের স্পিড অনেক স্লো হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে আমার এখানে। আসছে, চলে আসছে। এবার আমি একটু ডাটার দিকে যাই, এই যে দেখছেন হোয়াট ইজ ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, আমি মনে হয় এরকম কিছু একটা লিখছি। ঠিক আছে, আমি এখান থেকে কপি করে নিলাম, কারণ আমি যখন কন্টেন্ট লিখবো তখন আমার সবগুলো পার্ট থেকে আমার কন্টেন্টটা যেন ইনফরমেটিভ হয়, সবগুলো অ্যাঙ্গেল থেকে আমি চেষ্টা করব। মারাঠি তো তার দরকার নাই, ডায়েট প্ল্যান ফর ওয়েট লস হিন্দি ফ্রি দরকার নাই, ইন্ডিয়ান ফাস্ট এটা নেওয়া যায়। অনেকে ফাস্ট বা ওয়েট লস করতে চান, এটা আমি দিতে পারি।
ভেজিটেরিয়ান এটাও দিতে পারি। হাউ টু মিল প্ল্যান ফর ওয়েট লস। প্রথমে আপনারা কি করবেন, জাস্ট এইভাবে মানে কপি করে করে বসাইতে থাকবেন। আপনারা এরকম কপি করে করে বসাইতে থাকবেন, তারপরে কি করা লাগবে আমি দেখতেছি। হোয়াট ইজ কেটো ডায়েট প্ল্যান। কেটো ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, এটা তো আমি দিছি কি? কেটো ডায়েট প্ল্যান। আর আপাতত এখানে নাই, ম্যাক্সিমাম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে সিমিলার ওয়ার্ডগুলো দেখাচ্ছে। আচ্ছা, ডায়েট প্ল্যান এটা দেয়া যায়, ওয়েট লস এটা ইউজ করতে পারি, ডে হিসাবে একটা ইউজ করতে পারি, কারণ আমরা একটা কন্টেন্ট দেখেছি সেটা হচ্ছে যে ডে প্ল্যানিং দেয়া আছে। আচ্ছা, 7 ডেজ একটা দিয়ে আছে, আমি 7 ডেজ দিলাম, এটা আর কি। এই জায়গাটা নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এটা একটু সাজাইনি, সাজাইতে হবে আমাকে। সাজাইতে হবে কি করে, আমার সার্চ ভলিউমের উপর ডিপেন্ড করে। কিওয়ার্ড এক্সপ্লোরার, এটা পরে দেখাই। আচ্ছা, এই জায়গাটায় আমি যে কিওয়ার্ড গুলো নিলাম এটাকে আপনারা দেখতে পাচ্ছেন? বোঝার দরকার নাই, দেখতে পাচ্ছেন জিনিসটা আমরা কোথা থেকে কিভাবে নিলাম? জি জি এবার আমরা কি করব, একটা কন্টেন্ট লিখবো। কন্টেন্টটা কিসের উপর লিখবো? সেটা হচ্ছে যে ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট। কন্টেন্ট লিখবো এটা। এইবার যে কিওয়ার্ড গুলো আছে, এই যেখানে যে কিওয়ার্ড গুলো আছে, আমরা এবার কি করবো, সিকোয়েন্স অনুযায়ী সাজাবো। আমরা কোন প্যারাগ্রাফের উপরে কোন প্যারাগ্রাফ লিখবো বা কোন পয়েন্টের পরে কোন পয়েন্ট লিখবো। আমরা যদি প্রথমে শুরু করি একদম খুব জেনারেল সেন্সে কি আসে, ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, এটা দিয়ে আমরা একটা ইন্ট্রোডাকশন টাইপের কথাবার্তা লিখবো। তারপরে কি আছে, ডায়েট প্ল্যান কি জিনিস বা ওয়েট লসের সাথে রিলেশন কি, এরকম কিছু কথাবার্তা লিখবো কিনা। এরকম ভাবে যদি আমরা কন্টেন্ট স্টার্ট করি, কন্টেন্ট শব্দটাকে আপনাদের জন্য কঠিন হচ্ছে, আমি তাহলে অন্য আরেকভাবে বুঝাবো। আচ্ছা, না ভাইয়া, কন্টেন্ট মানে তো বিষয়বস্তু, এরকম একটা কিছু, একটা বিশেষ কোনো বিষয়ের উপরে আমরা কিছু আমরা লিখবো, তাই না? রচনা লিখতেছি, একদম রচনা, সাধারণ হ্যাঁ, ভাবে। কন্টেন্ট হচ্ছে রচনা একটা লিখতেছি। বিষয়বস্তু। সে আর ভাইয়া রচনাটা কি? এসডি ডিপেন্ডস অন কি? এসডি টা কি বলতেছে এখানে? ওই এসইও ডিফিকাল্টি, সরি এটা আমি ডিলিট করিনি। আচ্ছা, আমরা রচনা লিখি। আমার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ, আমরা যদি এরকম একটা রচনা লিখি, অথবা আমার শখ, তাহলে কি আসে, শখ জিনিসটা কি, তারপরে হচ্ছে আমার প্রিয় শখ কোনটি, তারপরে আসে হচ্ছে আমি কেন, আচ্ছা আমার প্রিয় শখ মনে করেন আমরা ছোটবেলায় লিখতাম যে ক্রিকেট খেলা বা ডাক টিকিট সংগ্রহ করা মনে, আমি কেন ডাক টিকিট সংগ্রহ করি, ডাক টিকিট সংগ্রহ করে আমি কিভাবে নিজেকে মানে নিজে মজা পাই, বা এরকম কোনো কিছু কথাবার্তা লিখি না। মানে হচ্ছে কারণ, ফলাফল, সবকিছু এসব, এভাবে একটা হ্যাঁ, স্ট্রাকচার কি অনুযায়ী সাজাই না, প্রভাব। স্টেপ বাই স্টেপ সাজাই না জিনিসটা। জি ভাইয়া, আমরা কন্টেন্টটাও এভাবে সাজাবো। আমরা যদি ডায়েট প্ল্যান ফর ওয়েট লস লিখি, তাহলে আমাদের কিভাবে আসে যে প্রথমটা আসতে থেকে একটা সূচনা টাইপের কথাবার্তা, তারপরে কি ডায়েট প্ল্যান কি জিনিস হইতে পারে, ডায়েট প্ল্যানের বিভিন্ন টাইপস আছে সেগুলো হতে পারে, তারপরে হতে পারে হচ্ছে যে ডায়েট প্ল্যানের সাথে ওয়েট লসের সম্পর্কটা কি, এটা হতে পারে, আপনি কেন ডায়েট প্ল্যান করবেন সেটা হতে পারে, তারপরে হতে পারে হচ্ছে যে ডায়েট প্ল্যানের জন্য আপনি কি কি রেসিপি নিতে হবে বা কি কি রেসিপি আপনি তৈরি করবেন সেগুলো হতে পারে, তারপরে কি হতে পারে,
আপনি কিভাবে আমরা কোথা থেকে কালেক্ট করব হ্যাঁ কোথা সেই থেকে কালেক্ট করবেন, ওই রেসিপিগুলো কিভাবে তৈরি করবেন সেটা হতে পারে, তাই না? আমি একটু সেভাবে সাজাই দেখি। হ্যাঁ, তাহলে ভাই আমরা একসঙ্গে দুটো জিনিস শিখে যাচ্ছি, একটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এন্ড এসইও রিসার্চ। এসইও রিসার্চ অনেক এসইও বেশি, এর অনেক বড় কিওয়ার্ড জিনিস। রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কিন্তু অনেক বড় জিনিস, আমি আগে থেকে বলে নিচ্ছি, কিওয়ার্ড রিসার্চ অনেক বড় জিনিস। আপনারা একটু ধৈর্য ধরবেন, আপনারা আমাকে কোশ্চেন করবেন, কিওয়ার্ড রিসার্চ শিখতে পারবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের শেখাইতে পারবো। আপনারা কোশ্চেন না করলে কিন্তু আপনারা কিওয়ার্ড রিসার্চ কিছুই শিখতে পারবেন না, এসইও না আপনারা কিছুই করতে পারবেন না। কারণ মেইন গেমটা কিন্তু কিওয়ার্ড রিসার্চে। আমি এই জন্য হাসান ভাইয়ের কথা বললাম, মেইন গেমটাই কিন্তু এখানে। দেখেন আমি এবার কন্টেন্টটাকে সাজাই, এই কন্টেন্টটাকে যদি সাজাই তাহলে হচ্ছে যে হোয়াট ইজ ডায়েট প্ল্যান, এটা ঠিক আছে, হোয়াট ইজ ডায়েট প্ল্যান ফর ওয়েট লস। তারপরে কি আছে, ওয়েট লস ডায়েট প্ল্যান। Weight loss diet plan. Why you need diet plan? Why you need diet plan? এটা হতে পারে। এরপরে ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। 3 নাম্বারেরটা 2 নাম্বারে দেন, 3 তাহলে নম্বরটা আমার 2 মনে হয় নম্বরে? বেশি, জি তাহলে মনে হয় বেশি যৌক্তিক হবে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি আমি। এই দেখেন ভাই, এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে হচ্ছে যে এই কন্টেন্টের ভ্যারিয়েশনটা ডিপেন্ড কিন্তু করে কিন্তু পারসন টু পারসন ইন্টারেস্টের জন্য, জি জি বুঝতে পারছেন? জি। ও বৃষ্টিটা হয়ে ভালো হয়েছে, যে পরিমাণ গরম ছিল, জঘন্য গরম ছিল। আচ্ছা রেসিপি লিখছি আমি, এবার রেসিপি আসে। তারপরে হচ্ছে যে মিল প্ল্যান। এখানে এটা দেওয়া যায়। তা আচ্ছা এটা আমি দিই। ভেজিটেরিয়ান যারা আছে তাদের ক্ষেত্রে এই সাজানো জিনিসটাকে আমরা বুঝতে পারছি? আমাকে একটু বলেন তো, প্রশ্ন থাকলে আমাকে একটু কোশ্চেন করেন। জি ভাইয়া বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা কিন্তু অন্য আরেকটা বিষয় আছে, আমি প্রকাশ করছি, মানে আপনারা আগে জিনিসটা দেখেন, বুঝতে পারছেন আপনারা? কন্টেন্ট ম্যানেজমেন্ট নামে কোনো শব্দ শুনছেন? কন্টেন্ট ম্যানেজমেন্ট, জি শুনছি। এটা কিন্তু একটা চাকরি আছে, কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্ট একটা চাকরি আছে। আপনি কিন্তু অনলাইনে প্রচুর কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ পাবেন। কন্টেন্ট ম্যানেজমেন্টের জিনিসটা কি জানেন? আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, এই প্রসেসে কাজ হয় কিভাবে, পুরো ডিজিটাল যে টিমটা থাকে, সেই ডিজিটাল টিমটা থাকে হয় হেডের আন্ডারে থাকে, আর না হলে ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের আন্ডারে থাকে, অথবা ডিজিটাল স্ট্র্যাটেজিস্টের আন্ডারে থাকে। তো ওখানে যে কাজগুলো হয়, এসইও যে পার্টটা, এসইও যারা এক্সিকিউটিভ থাকে তারা কি করে, কিওয়ার্ড রিসার্চ করে এক গ্রুপ, আর এক গ্রুপ থাকেই হচ্ছে যে প্রথমে হচ্ছে প্ল্যান করে, স্ট্র্যাটেজি যে থাকে সে হচ্ছে প্ল্যান করে যে একটা ওয়েবসাইটে কি 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 নিশে হবে, নিশ আমরা শিখছি না, সেই নিশটা কি হবে, ওই নিশ অনুযায়ী কি কি ধরনের কিওয়ার্ড হবে, এরকম সে স্ট্রাকচার তৈরি করে। তৈরি করার পরে এক্সিকিউটিভ যে লেভেলটা আছে তাদের কাছে দিয়ে দেয় হচ্ছে রিসার্চ করতে, কিওয়ার্ড রিসার্চ করতে বা ডাটা কালেক্ট করতে, এগুলো রিসার্চ করতে দেয়। তারা কি করে, তাদের সিনিয়রদের প্রোভাইড করে যে তারা কি কি কিওয়ার্ড, ভালো ভালো কিওয়ার্ড পেয়েছে যার মাধ্যমে গুগলে র্যাঙ্কিং করতে পারবে। ওইগুলো পাওয়ার পরে যখন সিনিয়ররা পাচ্ছে,
সিনিয়র পাওয়ার পরে ওই কিওয়ার্ড গুলো দেয়া হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্টে যারা কাজ করে তাদের কাছে। সে মনে করেন একটা কন্টেন্টের জন্য 50 থেকে 60টা কিওয়ার্ড পেলো অথবা 10 থেকে 12টা কিওয়ার্ড পেলো, দেওয়ার পরে দিয়ে দিল। ওই যে কন্টেন্ট ম্যানেজমেন্টে যে যারা লোকজন আছে তারা কি করবে, ওই কিওয়ার্ড গুলো না আবার অ্যানালাইসিস করবে, তারা কন্টেন্ট লেখা শুরু করবে। তারা প্রথমে একটা স্ট্রাকচার তৈরি করবে যে তার কাছে যতগুলো কিওয়ার্ড আসছে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়া করাবে, যে কোনটার পরে কোনটা আসবে, কোনটার পরে কি আসবে, এটা দাঁড়া করাবে। দাঁড়ানো করার পরে যারা কন্টেন্ট লিখবে তাদের কাছে প্রোভাইড করে। এটা হচ্ছে এসইও প্রসেস, মানে স্ট্রাকচার, আইডিয়াল স্ট্রাকচার। যেসব এজেন্সিতে ডিজিটাল মার্কেটিং যে এজেন্সি আছে তারা এই স্ট্রাকচারটা ফলো করে। আচ্ছা, এখন দেখেন এখানে আমি একটা জিনিস করিনি, সেটা হচ্ছে যেটা সার্চ ভলিউম আমি বের করিনি। এই প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু সার্চ ভলিউম আছে, এগুলো এক একটা কিওয়ার্ড এবং এগুলো কিন্তু সার্চ ভলিউম আছে। আপনারা নিজেরা সার্চ করে দেখতে পারেন, সবগুলো কিন্তু সার্চ ভলিউম আছে। আজকে একটা জিনিস শেখানোর কথা ছিল বাট সময়ের সাথে পারিনি। কন্টেন্ট যখন লেখা হয় এভাবে স্ট্রাকচার অনুযায়ী সাজানো করে কন্টেন্ট লেখা হয়। এবং আপনারা একটা কাজ করবেন, আপনাদের আমি একটা কাজ দিব, যে কোনো একটা টপিকস আপনারা সিলেক্ট করবেন। মেইন কিওয়ার্ড তো আমরা বুঝি, তাই না? সিট কিওয়ার্ড, সিট কিওয়ার্ড আমরা বুঝি। সিট কিওয়ার্ডের পরে আমরা কি আসে, আমরা যে কিওয়ার্ড গুলো বের করব, আমরা কি ধরনের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড গুলো বের করব, তাই না? আমি কিন্তু সেই প্রসেসে কাজ করছিলাম, যে ব্লগ। তারপরে কি করছিলাম, আমরা আরো কিছু এলএসআই কিওয়ার্ড বা সিমিলার কিছু কিওয়ার্ড বের করছি, তাই না? সিমিলার কিওয়ার্ড গুলো বের করে আমরা কি করছি, সাজাইছি। সাজানোর পরের স্টেপ কি হবে, কন্টেন্ট লেখা, তাই না? জি। এখন দেখেন আপনারা যে কাজটা করবেন, আপনারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ভাবে এক একজন এক একটা সিট কিওয়ার্ড বের করবেন, নিশ বের করবেন। কারণ আমরা নিশ রিসার্চ শিখছিলাম অনেকদিন আগে, অনেকে ভুলে গেছে নিশ জিনিসটা কি। নিশ একটা সিলেক্ট করবেন, নিশ সিলেক্ট করে একটা সিট কিওয়ার্ড বের করবেন। সিট কিওয়ার্ড বের করে এভাবে এলএসআই কিওয়ার্ডের মাধ্যমে একটা কন্টেন্টের স্ট্রাকচার সাজাবেন। বুঝতে পেরেছি? আর যারা যারা পারবেন কন্টেন্ট লিখতে তাদের জন্য তো এক্সট্রা ধন্যবাদ তাদের জন্য। আর যারা পারবেন না, আমি পরবর্তী ক্লাসে দেখাবো জিনিসটা। হ্যাঁ, একটা জিনিস বলি, আমরা যারা পারবো আর কি, তারা হচ্ছে আপনাকে একটু এক্সট্রা পেইন দিব আর কি। সমস্যা নেই, আমি তো পেইন খাওয়ার জন্য বসে আছি। আমি কি আপনাকে বলছি কখনো যে আপনি তো কোশ্চেন করতেছেন কেন? বলছি নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ। না থ্যাংক ইউ। দেখেন হাসান সাহেব, সেটা হচ্ছে যে এসইও জিনিসটা এমন একটা জিনিস, আপনি যদি আপনার কোশ্চেন শেয়ার না করেন বা আইডিয়া যদি শেয়ার না করেন, এসইও কিন্তু আপনি শিখতে পারবেন না। আমি সিরিয়াসলি বলতেছি। জি ভাইয়া। আপনার কি নিজের কোনো ওয়েবসাইটই নাই? ছিল। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম, এই কন্টেন্টটা কোথায়, হ্যাঁ স্যার কন্টেন্টটা কোনখান থেকে আমরা স্টার্ট করব, মানে কোথায় কোনটাতে লিখে আমরা স্টার্ট করব স্যার? যে কোনো পেজে, মানে যে কোনো নোটপ্যাডে? তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে ওই যে আছে না, গুগল ডক আছে না? হ্যাঁ গুগল ডকে লিখলে হচ্ছে। ঠিক আছে, আমরা মানে যে নিশ নিয়ে করব সে নিশের উপরে মানে আমরা কন্টেন্ট রাইটিং, তারপরে এলএসএ কিওয়ার্ড এই সব কিছু রিসার্চ করে দেন কন্টেন্ট আকারে ওই জিনিসগুলো আপনি যেখানে যে কন্টেন্টটা লিখে দিয়েছেন ডায়েট এন্ড ওয়েট লস এর এখানে, তো আমরা যারা যে নিশটা সিলেক্ট করব তারা ওই নিশ ওয়াইজ আমরা এভাবে প্রত্যেকটা জিনিসটা সাজায় লিখব, তাই তো স্যার? এক্স্যাক্টলি। আর কেউ যদি এটাও না পারে, সে যেন অ্যাবাউট মাই সেলফ এইটার উপরে একটা কন্টেন্ট লিখে আনে। কেউ যদি এটাও না পারে, আর সেজন্য আমাকে বলে পরবর্তীতে যে কিভাবে আমি সাজাইছি এই জিনিসটা, আমি শেখাই দিব। আমি ঢাকার বাইরে থেকে আসার পর ইনশাল্লাহ আমি 3টা করে ক্লাস নেব, বাট আমি কাজ চাই। আমি 16টা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট না। আপনাদের যে 16টা ক্লাস বলা হয়েছে, আমি 16টা ক্লাসের উপর বিশ্বাসী না। আমি আপনাদের এক্সট্রা ক্লাস নিব, 16টা থেকে আপনারা বেশি পাবেন আমার কাছ থেকে। কিন্তু আমি চাই আপনারা যেন জিনিসটা ক্লিয়ারলি শিখে নেন। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ।
জি আর আরেকটা জিনিস আপনারা খুব মেনটেন করে চলবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার এগেনস্টে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, সিঙ্গেল কমপ্লেন হলেও, যে ভাইয়া আপনি এই জিনিসটা আমাদের এইভাবে বোঝাতে পারেননি, আপনার এই অ্যাটিটিউড আমার খারাপ লাগছে, আপনার ওই অ্যাটিটিউড খারাপ লাগছে, ইউ হ্যাভ টু চেঞ্জ, আমাকে সরাসরি বলবেন। আপনার যদি সবার সামনে বলতে লজ্জা লাগে, আপনি আমাকে ফেসবুকে ইনবক্সে বলবেন। বুঝতে পেরেছেন আপনারা? স্যার এখানে একটা কথা বলতে হুম, চাচ্ছিলাম আপনাকে। বলেন। স্যার স্কুল কলেজে যখন আমাদের টিচার আমাদেরকে মারতো, তখন কি স্যার আমরা হেডমাস্টারের কাছে যে বিচার দিতাম যে স্যার আমাদেরকে তো স্যার আজকে মারছে, স্যার এটার এগেইনস্টে